ওকে, তো আমি শুভ আইস এক্সাম এক্সপার্টের পক্ষ থেকে আপনাদেরকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা তিনটা টপিক কভার করার চেষ্টা করব। একটা হলো অ্যাডভার্ব, একটা হলো কনজাংশন, আর একটা হলো সেন্টেন্স। তো যাই হোক, আমরা আর কথা লেন্দি না করে ক্লাস শুরু করি। আমরা অ্যাডভার্ব কাকে বলে, অ্যাডভার্বের ডেফিনেশন যদি জিজ্ঞাসা করি বা অ্যাডভার্ব বলতে কি বুঝি, অ্যাডভার্ব হলো এক ধরনের পার্টস অফ স্পিচ। এখানে এক ধরনের ওয়ার্ড লিখছি বা আমি বলতে পারি এক ধরনের পার্টস অফ স্পিচ, ঠিক আছে, যা মডিফাই করে। কাকে কাকে মডিফাই করে? ভার্ব, কনজাংশন এবং অ্যাডভার্ব, ঠিক আছে। এই সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা আমরা বলতে পারি মডিফাই করে। তথ্য প্রদান করা, ইনফরমেশন অ্যাড করা অথবা মডিফাই করা একই কথা, ঠিক আছে। মানে একই কথা না আর কি, মানে দুইটা কাজ যেটাই করে সেই মানে যে শব্দগুলো করে সেগুলাকে অ্যাডভার্ব বলে, ঠিক আছে। মানে অতিরিক্ত তথ্য দেওয়া বলেন বা ওই গুণ যোগ করা, দোষ যোগ করা, এগুলাকেই তো মডিফাই বলে, তাই না? তো মডিফাই করুক বা অতিরিক্ত তথ্য দিক, যদি সেই তথ্যগুলো হয় ভার্ব সম্পর্কে, সেই তথ্যগুলো হয় অ্যাডজেক্টিভ সম্পর্কে বা অ্যাডভার্ব সম্পর্কে, তাহলে সেটাকে আমরা বলবো হলো অ্যাডভার্ব, ঠিক আছে। তাহলে পার্টস অফ স্পিচ আমরা শিখছিলাম। পার্টস অফ স্পিচের একটা পার্টস অফ স্পিচ হলো অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বটা কি করে? অ্যাডভার্ব হলো ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে বা এগুলাকে মডিফাই করে। এর সাথে আমরা অতিরিক্ত বলতে পারি যে অ্যাডভার্ব সেন্টেন্সকেও মডিফাই করতে পারে, অর্থাৎ সেন্টেন্স সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে পারে, ঠিক আছে, বা সেন্টেন্সকে মডিফাই করতে পারে, যেটাই বলেন। তো চলেন আমরা উদাহরণ দেখি। আজকে টপিকগুলো আসলে অনেক সহজ, এগুলো সব আপনাদের আগে পড়া ব্যাপার স্যাপারগুলো, ইংলিশের এই ব্যাপারগুলাই সেই ছোটবেলা থেকে পড়তেছেন। তো এখানে নতুন কিছু না, আমরা ওই হালকা পাতলা ওইগুলো নিয়ে কথা বলবো আবার। তো যাই হোক, উদাহরণটা দেখি। দ্য লায়ন রয়ার্ড লাউডলি, ঠিক আছে। তো এইখানে দেখেন, এই যে ভার্ব ছিল রয়ার্ড, তো এই রয়ার্ডকে কি করছে? আরো মডিফাই করছে বা অতিরিক্ত তথ্য দিছে যে জোরে জোরে চিৎকার করছে বা গর্জন করছে, ঠিক আছে। মানে লাউডলি মানে হলো অনেক জোরে গর্জন করছে। তাহলে এই যে গর্জন করা যে ভার্বটা, এই ভার্বটাকে অতিরিক্ত ইনফরমেশন দিছে না? হ্যাঁ, কিভাবে করছে? এই যে কিভাবের উত্তর দিছে, ঠিক আছে। তো এই কিভাবের উত্তর দিলে, কেমনের উত্তর দিলে, ঠিক আছে, কিভাবের উত্তর দিলে, কেমনের উত্তর দিলে, কোথায়, এটার উত্তর দিলে, হ্যাঁ, আমরা যখন এরপরে করব মানে অ্যাডভার্বিয়াল শ্রেণী বিভাগ করব, তখন আমরা দেখব কিভাবে, কেমন, কোথায়, হ্যাঁ, কেন, হ্যাঁ, এইগুলোর উত্তর যেগুলো দেয়, হ্যাঁ, সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলি। তো যাই হোক, তো এইখানে যে লাউডলিটা কি করতেছে? রয়ার্ড সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে বা রয়ার্ড যে ভার্বটাকে মডিফাই করতেছে। তাহলে আমাদের এই যে ডেফিনেশন আমরা যেমনটা দেখছিলাম, ভার্বকে মডিফাই করে, এখানে উদাহরণে আমরা তাই দেখতেছি। এই যে লাউডলি শব্দটা, এটা কি করতেছে? রয়ার্ডকে কি করতেছে? মডিফাই করতেছে বা গর্জন করাটাকে মডিফাই করতেছে। গর্জনটা আসলে কিভাবে করতেছে? গর্জনটা জোরে জোরে গর্জন করতেছে, এই আর কি। তারপরে দেখেন, হি টক্স জেন্টলি, ঠিক আছে। তো সেই কথা বলছে কিভাবে? সে ভদ্রভাবে কথা বলছে, ঠিক আছে। তাহলে কথা বলা পর্যন্ত ঠিক ছিল। এখন এরপরে যখন আমি এটা বসাইলেও পারতাম, না বসাইলেও পারতাম, বা এটা অ্যাফার্মেটিভ হতে পারতো, নেগেটিভ হতে পারতো, আমি যে কোনো কিছু অ্যাড করতে পারতাম। এবং আমি এখানে জেন্টলি বলছি মানে ভদ্রতার সাথে, হ্যাঁ, ভদ্রভাবে। আমি খারাপ কিছু বলতে পারতাম, লাউডলি বলতে পারতাম, স্লোলি বলতে পারতাম, তাই না, হার্শলি বলতে পারতাম, খারাপভাবে বলতে পারতাম। সো এখানে আমার পুরোটাই আমি যেটা বসাবো, সেই যেটাই বসাই না কেন সেটা কি সেন্টেন্সের পুরো মিনিংটা চেঞ্জ করে দিবে, বা আমরা বলতে পারি আমাদের এই ভার্বটাকে কি একদম চেঞ্জ করে দিবে বা ভার্বটাকে সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, তাই না? তাহলে আমাদের এই ভার্বটাকে পুরোপুরি ইমপ্যাক্ট ফেলতেছে কে? এইখানে যে শব্দটা আমরা বসাচ্ছি, যে মানে পার্টস অফ স্পিচটা বসাচ্ছি, সেইটা হলো এই ভার্বটাকে ইমপ্যাক্ট ফেলতেছে পুরোপুরি ভাবে। তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব। এটাকে কি বলতে পারি? অ্যাডভার্ব বলতে পারি। কেন? কারণ আমরা একটু আগেই বললাম যে যে শব্দটা বা যে পার্টস অফ স্পিচটা আমাদের ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্বকে কি করে? অতিরিক্ত তথ্য রঞ্জিত করে অথবা হলো মডিফাই করে, সেগুলোকে আমরা কি বলি? সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলি, ঠিক আছে। ওকে, সো আমরা যাই হোক ডেফিনেশন ব্যাপারটা বুঝলাম, অ্যাডভার্ব কি ব্যাপারটা বুঝলাম। সো এখন আমরা যাব অ্যাডভার্ব কত প্রকার আর কি কি। সো অ্যাডভার্বকে আমরা মোটামুটি ভাবে বইগুলোতে যেটা হয় যে 3 ভাগে ভাগ করছে। এবার ওই 3 ভাগকে এক একটা ভাগের মধ্যে আবার কয়েকটা করে ভাগ আছে। সো আমি ওই ব্যাপারগুলো আনি নাই, যেহেতু আপনাদের ডিরেক্ট জিজ্ঞাসা করবে না কখনো পরীক্ষায় অ্যাডভার্ব কত প্রকার। আপনাদের এই যে ক্লাসিফিকেশনের ভিতরে যেগুলো আছে, এর ভিতর কিছু কিছু আছে যেগুলো ইম্পর্টেন্ট এবং সেইগুলো সম্পর্কে সেগুলো জানা একটু জরুরি। তো সেইগুলো সম্পর্কে আমি এখানে মানে সেগুলোকে আমি এখানে শুধু নিয়ে আসছি, হ্যাঁ, হাইলাইট করছি। তো সেইগুলো সম্পর্কে একটু কথা বলবো। প্রথম যেটাকে আমি নিয়ে আসছি সেটা হলো অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। যদি কখনো টাইম বোঝায়, হ্যাঁ, কখনের উত্তর যদি কখনো দেয়,
হ্যাঁ, কখনের উত্তর দিলে সেটাকে আমরা অ্যাডভার্ব বলবো। ঠিক আছে, আপনি পুরো একটা সেন্টেন্স তো লিখলেন, লেখার পরে ভার্বকে আপনি প্রশ্ন করবেন কখন। যেমন আমি যদি বলি যে রহিম রহিম সকালে ভাত খায়, রহিম সকালে ভাত খায়, তাই না? এখন এই যে রহিম সকালে ভাত খায়, এখানে ক্রিয়া কি যে খাই, তাহলে খাওয়াকে আমি যদি প্রশ্ন করি যে কখন খাই, ঠিক আছে, কখন খাই, তাহলে আমরা উত্তর পাচ্ছি হলো সকালে, উত্তর পাচ্ছি সকালে। তাহলে এই যে সকালে উত্তরটা যে পাচ্ছি, তাহলে এই যে এটা কি, এটা অ্যাডভার্ব। ঠিক আছে, কখনের উত্তর যেটা দিয়ে পাওয়া যায় সেটাকে বলে অ্যাডভার্ব। তাহলে এটা কোন ধরনের অ্যাডভার্ব? এটা হলো অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, অ্যাডভার্ব অফ টাইম। তার মানে কখনের উত্তর যে অ্যাডভার্বগুলো দেয় সেগুলোকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, হোয়েন এর অ্যানসার যেগুলো দেয় সেগুলোকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, আচ্ছা এগুলা কি হতে পারে? এগুলা সাম টাইম হতে পারে, ঠিক আছে, সাম টাইমস হতে পারে, হ্যাঁ, তারপরে দেন হতে পারে, হ্যাঁ, তারপরে নাও হতে পারে, হ্যাঁ, সাম হায়ার হতে পারে, সাম হাউ হতে পারে, সরি সাম টাইম তো লিখছি একবার। আচ্ছা, তো এরপরে হলো শেলডম হতে পারে, তারপরে হলো নাও দেন ইভেন্চুয়ালি ঘটনাচক্রে। ঠিক আছে, তারপরে হলো অফেন, অফেন আবার এর মধ্যেও লেখা যায়, আবার হলো ইয়ের মধ্যেও লেখা যায়, ডিগ্রির মধ্যেও লেখা যায়। তারপরে হলো এরকম যেগুলো দিয়ে আসলে সময় বোঝায়, হ্যাঁ, তারপরে মর্নিং ইভিনিং এগুলো তো আছে। ঠিক আছে, মর্নিং, ঠিক আছে, ইভিনিং এগুলো তো আছে, হ্যাঁ। তো যাই হোক, আমরা অ্যাডভার্ব অফ টাইম ব্যাপারটা মনে হয় বোঝাতে পারছি, যে শব্দগুলো দিয়ে বা যে অ্যাডভার্বগুলো সময় বোঝায়, হ্যাঁ, সময় বোঝায়, কখনের উত্তর দেয়, সেগুলোকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। এরপরে হলো অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাডভার্ব অফ প্লেস কি? একইভাবে যেটা যে অ্যাডভার্বগুলো কোথায় এটার উত্তর দেয়, কোথায় এইটার উত্তর দেয়, সেগুলোকে আমরা বলি অ্যাডভার্ব অফ প্লেস। সেটাকে আমরা বলি কি? অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব অফ প্লেস গুলা কি 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 কোন ধরনের অ্যাডভার্ব গুলো অ্যাডভার্ব অফ প্লেস হয়? যে ধরেন হিয়ার, হ্যাঁ, তারপরে দেয়ার, তারপরে আর কি হতে পারে, হোমকে আমরা অনেক জায়গায় দেখছি না অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়, আই গো হোম। তো এখানে হোমটা অ্যাডভার্ব, কোথায় যাচ্ছে। ঠিক আছে, নিয়ার, তারপরে ফন্ট, ঠিক আছে, বা বিসাইড। ঠিক আছে, বিসাইড প্রিপজিশন হিসেবে ব্যবহার, এটা আসলে সেন্টেন্সের উপরে ডিপেন্ড করে, হ্যাঁ। তো এই জন্য আমি এইগুলাকে জোর দিয়ে বলা যায় না যে এই শব্দগুলাই আসলে যে অ্যাডভার্ব অফ প্লেস হবে শুধুমাত্র এই শব্দগুলো, এইভাবে জোর দিয়ে বলা যায় না, কারণ এটা আসলে সেন্টেন্সের উপরে নির্ভর করে, হ্যাঁ। সেন্টেন্সের যদি এটা এই হোম এই শব্দটা যদি হলো নাউনের মতো কাজ করে সেন্টেন্সে, তাহলে সেটাকে নাউন বলবো। সেটা যদি অ্যাডভার্বের মতো কাজ করে তখন সেটাকে আমরা অ্যাডভার্ব অফ প্লেস বলবো। ঠিক আছে, নিয়ার, বিসাইড সবগুলো আসলে অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে ব্যবহার হতে পারে, প্রিপজিশন হিসেবে ব্যবহার হতে পারে, ইত্যাদি ইত্যাদি ব্যবহার হতে পারে। এটা আসলে সেন্টেন্সের উপরে নির্ভর করে, বুঝতে পারছি? সো এগুলাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ প্লেস। মানে যেটা মনে রাখা জরুরি সেটা হলো যে ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলে অ্যাডভার্ব অফ প্লেসটা পাওয়া যায়। আচ্ছা, অ্যাডভার্ব অফ ম্যানারটা পাওয়া যায় কি দিয়ে প্রশ্ন করলে? ভার্বকে ম্যানার পাওয়া যায় হলো কেমন ভাবে, কেমন ভাবে, কেমন ভাবে। ঠিক আছে, এই যে একটু আগে দেখতেছিলাম ভদ্রভাবে, ঠিক আছে, আস্তে, ধীরে, জোরে। ঠিক আছে, তো এগুলাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, শান্তিপূর্ণ, মানে শান্তিপূর্ণভাবে, পিসফুলি, তারপরে এই টাইপের আর কি, হ্যাঁ। তারপরে আর কি বলা যায় অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে? আর কি বলা যায়? কাদো কাদো ভাবে, তারপরে হলো ধীরে, আস্তে, জোরে, এগুলো তো বললাম, এইগুলাই আর কি। এরপরে যাই অ্যাডভার্ব অফ ডিগ্রি। অ্যাডভার্ব অফ ডিগ্রি কি? এটা হলো ডিগ্রি মানে হলো মাত্রা। ডিগ্রি মানে কি? মাত্রা, অর্থাৎ অ্যাডভার্বটা কতক্ষণ পর পর ঘটতেছে বা কত দ্রুত ঘটতেছে, ঠিক আছে, বা কত সময় পর পর ঘটতেছে বা কি পরিমাণ ঘটতেছে। ঠিক আছে, তো এই আর কি। তো এখানে কি পরিমাণ দিয়ে প্রশ্ন করলে আপনি ভার্বকে উত্তর দিতে পারেন অ্যাডভার্ব অফ ডিগ্রির। ঠিক আছে, বা কি মাত্রায়। তো অনেক সময় আমরা লিখি না যে অনেক সুন্দর, ভেরি, হ্যাঁ, তারপরে মাস, তারপরে ট্রু। ঠিক আছে, এই টাইপের তো শব্দগুলা। ঠিক আছে, তারপরে প্রায়, ঘন ঘন, ফ্রিকুয়েন্টলি, QUENTLY, হ্যাঁ, ফ্রিকুয়েন্টলি। তারপরে হলো ফার অ্যাওয়ে,
ঠিক আছে। তারপরে ইন্টেন্সলি, তীব্রতার সাথে, ঠিক আছে। এইগুলাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ ডিগ্রি। তো এগুলা গেল। এরপরে আমরা যদি অ্যাডভার্ব অফ নাম্বারে আসি, হ্যাঁ, তাহলে হলো সেই নাউন মানে যে অ্যাডভার্বগুলা কি করে নাম্বার মানে অতিরিক্ত নাম্বার সম্পর্কে বলে, ঠিক আছে, নাম্বার কে মডিফাই করে, সহজ কথায় অ্যাডজেক্টিভকে সাধারণত অ্যাডজেক্টিভের নাম্বারকে মডিফাই করে, সেগুলোকে আমরা বলবো হলো অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে। তো নাম্বার মানে কি সংখ্যা, তাহলে অ্যাডভার্ব অফ নাম্বার মানে কি দাঁড়াবে, যে যে সংখ্যাগুলা অ্যাডভার্বের মতো কাজ করবে সেগুলোকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার, ঠিক আছে। আচ্ছা, এরপরে এটা খুব বেশি জরুরি না, এরপরেটা আসে অ্যাডভার্ব অফ অর্ডার, ঠিক আছে। সাধারণত ফার্স্ট, সেকেন্ড বা ফার্স্টলি, সেকেন্ডলি আমরা লিখি না, FIRSTLY, ফার্স্টলি, সেকেন্ডলি, ঠিক আছে, থার্ডলি, ঠিক আছে। এইগুলাকে আমরা বলি অ্যাডভার্ব অফ অর্ডার। তারপরে আমরা বলি দেন, THN, দেন। তারপরে অ্যাট দ্য এন্ড, ঠিক আছে, বা ফাইনালি, এগুলাকে আমরা বলি অর্ডার, মানে টাইমের সিকোয়েন্সটা, সিকোয়েন্স। এরপরে অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, এগুলা কোনগুলা, যেগুলা দিয়ে আসলে কোনো ঘটনার কারণ বা কি কারণে ঘটছে কারণ বোঝায়, সেগুলাকে আমরা বলি হলো অ্যাডভার্ব অফ কজ বা অ্যাডভার্ব অফ ইফেক্ট, ঠিক আছে। তো এগুলা কোনগুলা, এগুলা হলো ধরেন মোর ওভার বলি আমরা অনেক সময়, তাই না। তারপরে আমরা বলি ফ্রুটফুলি, ঠিক আছে, ফলস্বরূপ। তারপরে আমরা বলি যে অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে। তারপরে আমরা বলি আর কি, হ্যাঁ, এগুলাকে আমরা বলি হলো অ্যাডভার্ব অফ কজ এন্ড ইফেক্ট, ঠিক আছে। সো এগুলো সাধারণত সেন্টেন্সকে, আমি একটু আগে বলতেছিলাম সেন্টেন্সকে মডিফাই করা, সেন্টেন্সকে যারা মডিফাই করে সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলি। তো সাধারণত অ্যাডভার্ব অফ কজ বা ইফেক্ট এগুলাই হলো সেন্টেন্সকে সাধারণত মডিফাই করে, ঠিক আছে। এগুলোও করে অ্যাডভার্ব অফ অর্ডার, এগুলোও করে। সো যাই হোক, অ্যাডভার্বের আলোচনা করে ফেলছি অলরেডি। অ্যাডভার্ব কাকে বলে, কত প্রকার, এটা সম্পর্কে মনে হয় বুঝাইতে পারছি। এত এইগুলো নিয়ে অত বকরাট হওয়ার কিছু নাই। তো পরেরটাতে যাই, যেটা আমাদের দরকার আসলে অ্যাডভার্বের গঠনে যদি যাই, অ্যাডভার্বের আমরা অ্যাডভার্ব ফ্রেজ আর অ্যাডভার্ব দুইটা ব্যাপার জানবো। যদি কোনো অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই থাকে তাহলে সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলবো, ঠিক আছে। মানে শেষে শব্দের শেষে এলওয়াই থাকলে তো অলওয়েজ সেটা অ্যাডভার্ব হবে এমন না। আমরা শিখছিলাম কোন একটা ক্লাসে নাউনের শেষে যদি আমরা এলওয়াই যুক্ত করি সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, এবং আমরা যদি অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করি তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে। তো এই রুলটা আসলে অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই যুক্ত করি তাহলে সেটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে। যেমন আমরা যদি বলি গ্রেট, গ্রেট একটা কি, গ্রেট একটা অ্যাডজেক্টিভ, এর শেষে যদি আমরা এলওয়াই যুক্ত করি তাহলে হয়ে যায় গ্রেটলি, ঠিক আছে। তারপর আমরা যদি ফার্স্ট একটা শব্দ, এই ফার্স্ট শব্দটা অ্যাডজেক্টিভ, এর শেষে যদি আমরা এলওয়াই যুক্ত করি তাহলে হয়ে যায় ফার্স্টলি, ঠিক আছে, দ্রুততার সাথে। তো এরপরে যদি আমরা বলি ফ্রিকোয়েন্ট, তো ফ্রিকোয়েন্ট থেকে কি হয়, ফ্রিকোয়েন্টলি হয়, বুঝতে পারছি। তো এইগুলাই আর কি। এখন আমি যদি বলি যে ম্যান, এরপরে যদি আমি এলওয়াই যুক্ত করি তাহলে কি হয়, ম্যানলি হয়। এখন ম্যানলি এটা তো অ্যাডভার্ব হবে না, এটা অ্যাডজেক্টিভ হবে, যদি এর শেষে এলওয়াই আছে। তাহলে কেন এটা অ্যাডভার্ব হবে না, কারণ এই যে ম্যান শব্দটা নাউন, ম্যান শব্দটা নাউন, তো নাউনের শেষে যখন এলওয়াই যুক্ত হয়েছে তখন এটা কি হয়ে গেছে, অ্যাডজেক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তো এই হলো এই ব্যাপারটা, তো আমরা সবাই মোটামুটি জানি যে নাউনের শেষে এলওয়াই যুক্ত হলে অ্যাডজেক্টিভ হয়, আর অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত করলে সেটা অ্যাডভার্ব হয়। এখন এই অ্যাডভার্বের নিয়ম তো আমরা কিভাবে তৈরি করে এটা আমরা জানলাম। আর এছাড়াও কিছু অ্যাডভার্ব আছে যেগুলো অলওয়েজ অ্যাডভার্ব, তাই না। যেমন ওই যে আমরা একটু আগে বলতেছিলাম যে সো, তারপরে হলো ধরেন ফার, ঠিক আছে, তারপরে হলো টু, ঠিক আছে, তারপরে মাস, ভেরি, ঠিক আছে। এগুলো তো এমনি নট, অনেক ক্ষেত্রে নট অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার, অনেক ক্ষেত্রে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার, ঠিক আছে। তো ওসবের কনফ্লিক্ট আলোচনাতে যাব না। তো এগুলা হলো আমাদের এগুলা আমাদের হলো অলওয়েজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। তো এগুলা বাদে আর কি কি বাদে হলো এই যে কখনো যদি অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই যুক্ত হয় সেটাও অ্যাডভার্ব হয়ে যায়। তো যেটা পরীক্ষা আসবে না নিচের কোনটা অ্যাডভার্ব এটা চিহ্নিত করতে বলবে না, ঠিক আছে। তো আমাদের এই ব্যাপারটা যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে পরীক্ষা অ্যানসার করা আমাদের জন্য সহজ হবে, ঠিক আছে। আচ্ছা, ইন এ এরপরে যদি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, মানে আমরা একটু আগে দেখতেছিলাম যে অ্যাডজেক্টিভের শেষে
এলওয়াই, এখানে অ্যাডজেক্টিভের শেষে এলওয়াই না, একটু ভুল হয়েছে, এখানে নাউনের শেষে এলওয়াই হবে, এখানে নাউনের শেষে এলওয়াই, নাউনের শেষে এলওয়াই। হ্যাঁ, এখানে কি হবে, এই জায়গাটা কেটে এখানে লিখে নাউন, এই নাউনের শেষে এলওয়াই যুক্ত হইলে একটা অ্যাডজেক্টিভ তৈরি হয় না, এই সেইটা এখানে বসে, ইন এ ফ্রেন্ডলি ম্যানার বা ইন এ ফ্রেন্ডলি ওয়ে, হ্যাঁ, বা ইন এ ওটাই সাধারণত বেশি বসে, ঠিক আছে, ইন এ ফ্রেন্ডলি ম্যানার বা ফ্রেন্ডলি ওয়ে, এটাই সাধারণত বেশি বসে, ইন এ ম্যানলি ম্যানার, ঠিক আছে, ইন এ ফাদারলি ওয়ে, ঠিক আছে, এইভাবে আর কি। তো এইটা যখন হয় তখন এই অ্যাডজেক্টিভ সহ এই যেটা তৈরি হলো এটাকেও তখন আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বিবেচনা করব আর কি, অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বিবেচনা করব। ইনে নাউন প্লাস এলওয়াই দিলে যে অ্যাডজেক্টিভ হবে, এখানে খেয়াল করেন এখানে এই যে ম্যানার একটা নাকি নাউন, ম্যানার বা ওয়ে বসছে, তাই এটা কি নাউন, আর আমরা জানি নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই জায়গাটাতে কি বসতেছে, অ্যাডজেক্টিভ বসতেছে, বা এই দেখেন এর আগে কি আছে, একটা আর্টিকেল আছে, তাই না, তার মানে এই আর্টিকেলের পরে নাউন বসে, তো সেই নাউনটা কই, সেই নাউনটা এই, তাহলে আর্টিকেলের নাউনের মাঝে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, এরকম একটা রুল আমরা করছিলাম, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, এখানে নাউন প্লাস এলওয়াই দিয়ে যে অ্যাডজেক্টিভ হয় সেইটা হবে, ঠিক আছে, এনওয়াই নাউনের শেষে এলওয়াই হওয়ার পরে যে অ্যাডজেক্টিভ হয় এখানে সেই অ্যাডজেক্টিভ বসবে, যে কোনো অ্যাডজেক্টিভ বসে দেওয়া যাবে না, ঠিক আছে। তো তাহলে এই যে ফ্রেজটা হবে, এই ফ্রেজটাকে আমরা বলবো অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ঠিক আছে। এটা অনেক ক্ষেত্রে লাগে, আমরা দেখবো নিচে কি কি কাজে লাগে। তো নিচে সেন্টেন্সটা পড়ি, although he felt very dash he smiled dash, তাহলে এখন খেয়াল করি এখানে although যদিও he felt very dash, এখন এখানে ভার্ব কি, ভার্ব হলো এইটা felt, তাহলে যে যদিও সে কি অনুভব করছে, তাই না, কি অনুভব করছে, ভেরি, খুব, খুব কি অনুভব করছে, তাহলে এখানে খেয়াল করেন যে এই যে ভার্বের অ্যাডভার্ব এখানে হয়ে গেছে না অলরেডি, ভার্বের অ্যাডভার্ব হয়ে গেছে, তাহলে ভার্বের অ্যাডভার্ব হয়ে গেলে আমরা একটু আগে দেখতেছিলাম যে ভার্ব কাকে মডিফাই করে, শুধু ভার্বকে মডিফাই করে না, কাকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, ঠিক আছে। আমরা আরো একটা ব্যাপার শিখছিলাম, ফিল, ফিলটা কি, একটা ফিলটা একটা লিংকিং ভার্ব না, তাহলে লিংকিং ভার্বের পরে অলওয়েজ অ্যাডজেক্টিভ বসে, লিংকিং ভার্বের পরে অলওয়েজ কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তাহলে এই ফিলের পরে এখানে একটা অ্যাডজেক্টিভ হওয়া উচিত, ঠিক আছে। তাহলে দেখেন নিয়ম অনুসারে এখানে একটা অ্যাডজেক্টিভ এবং অ্যাডজেক্টিভের আগে যেটা মানে অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করছে ভেরি, তাই ভেরিটা একটা অ্যাডভার্ব, ঠিক আছে। তো দেখেন এখানে তার নিয়ম, ঠিক আছে। আবার এইভাবে চিন্তা করেন, এটা যদি ভার্ব, তো ভার্বের পরে একটা অ্যাডভার্ব বসছে, বা এইভাবে চিন্তা করেন অ্যাডজেক্টিভের আগে একটা অ্যাডভার্ব বসছে, বা অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসছে, যেভাবে আপনি সমীকরণ মেলানোর চেষ্টা করেন না কেন সমীকরণ মিলতেছে, ঠিক আছে। তো এখানে ফিল্ডের পরে এখানে হলো ফিল হলো একটা লিংকিং ভার্ব, তো লিংকিং ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ বসে, তো যেখানে যেহেতু এখানে ভেরিটা নিজে অ্যাডভার্ব, ঠিক আছে, তো যেহেতু এখানে ফিল্ডের পরে অ্যাডজেক্টিভ কোনো অ্যাডজেক্টিভ নাই, তো আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ বসানো উচিত, ঠিক আছে। তাহলে ভেরি তো আমরা কেটে দিতে পারবো না, ভেরির মধ্যে থাকলো, তাহলে পরবর্তী যে স্পেসটা আছে এই স্পেসে আমরা একটা কি বসাবো, আমরা একটা অ্যাডজেক্টিভ বসাবো, তাহলে কিন্তু আমাদের লিংকিং ভার্বে সেই রুলটা ফিল আপ হয় যে লিংকিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে এই সেই লিংকিং ভার্ব, এই হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে আমাদের আরো একটা সূত্র যে ছিল লিংকিং ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে অ্যাডভার্ব বসে, দেখেন সেই রুলটাও কিন্তু এখানে মিলে যাচ্ছে। হ্যাঁ, লিংকিং ভার্ব এবং অ্যাডজেক্টিভের মাঝখানে কি বসছে, ভেরি নামে একটা অ্যাডভার্ব বসছে, ঠিক আছে। এবং ভেরিটা কেন বসলো, এই যে একটু আগে বললাম যে এটা আসলে মডিফাই করলো, কাকে মডিফাই করলো, অ্যাডজেক্টিভকে মডিফাই করলো। তাহলে এখানে আরো একটা সত্যতা আমরা পাচ্ছি যে হ্যাঁ, অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকেও মডিফাই করে, ঠিক আছে। যাই হোক, সো আমরা অনেকগুলা দৃষ্টিকোণ থেকে আসলে দেখলাম যে এটা আসলে সত্য। হ্যাঁ, তো চলেন আমরা দেখি এবার এইখানে অ্যাডজেক্টিভ আছে কোনটাই। এখানে এ নাম্বারে কি আছে, হাংরিলি। আচ্ছা খেয়াল করেন, হাংরি নিজেই কি একটা অ্যাডজেক্টিভ না, তাহলে অ্যাডজেক্টিভের শেষে যদি এলওয়াই যুক্ত করি তাহলে এটা কি হয়ে যায়, অ্যাডভার্ব হয়ে যায় না। তাহলে আমাদের কি এ নাম্বারের এই অপশনটা নেওয়া উচিত না, ঠিক আছে। এই এলওয়াইটা এমনিতেই যোগ হয়ে অ্যাডভার্ব হয়ে গেছে, কিন্তু আমাদের কি এখানে আর অ্যাডভার্ব বসানো যাবে না, এখানে আর অ্যাডভার্ব বসানো যাবে না। কেন যাবে না, কারণ আমাদের এখানে একটা লিংকিং ভার্ব আছে, লিংকিং ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ অবশ্যই বসে। যদি পাশাপাশি না বসতে পারে তাহলে দূরে সরে গেলেও বসে, মাঝখানে কি বসে, মাঝখানে অ্যাডভার্ব বসে। ওকে, সো এখানে একটা অ্যাডজেক্টিভ জরুরি। যাই হোক, বি নাম্বারে যাই, বি নাম্বারও দেখেন হাংরিজ পরে একটা এলওয়াই আছে, তাহলে এই এলওয়াই যেহেতু আছে তাহলে তো আমরা বি নাম্বারও নিতে পারতেছি না, আমাদের স্রেফ হাংরি দরকার। কারণ হাংরি নিজে হলো একটা অ্যাডজেক্টিভ,
তাহলে সি নাম্বারে হাংরি দেখেন একটা অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভটাকে মানে অ্যাডজেক্টিভ হিসেবে হাংরিটাকে নিতে পারি। তাহলে আমাদের সি নাম্বার উত্তর হতে পারে। ডি নাম্বারও দেখেন হাংরি আছে, সো আমরা ডি নাম্বারও নিতে পারি। ওকে, এরপরে দেখেন হি স্মাইলড। তাহলে এখানে স্মাইলটা কি আমাদের মেইন ভার্ব না? এটা আমাদের মেইন ভার্ব, ঠিক আছে। সো এই মেইন ভার্বের পরে আমাদের এখন কি বসা উচিত? ভার্বকে মডিফাই করে কি অ্যাডভার্ব। তাহলে এখানে আমাদের অ্যাডভার্ব বসা জরুরি, এই শূন্যস্থানে আমাদের অ্যাডভার্ব বসা জরুরি। তাহলে এখন অ্যাডভার্ব আছে কই? অ্যাডভার্ব আছে হলো সি আর ডি। তাহলে আমাদের এ বাদ বি বাদ উত্তর হতে পারে সি অথবা ডি। এখন ফ্রেন্ডলি হবে নাকি ইন এ ফ্রেন্ডলি ম্যানার হবে? খেয়াল করেন, আমাদের লজিক্যালি উত্তর হওয়া উচিত সি নাম্বার, ফ্রেন্ডলি। হ্যাঁ, ফ্রেন্ডলি। কিন্তু খেয়াল করেন ফ্রেন্ডলি কি, এই ফ্রেন্ডের এটা হলো আমাদের নাউন ফ্রেন্ড, এর শেষে যখন আমরা এলওয়াই যুক্ত করতেছি তখন এটা কি আর অ্যাডজেক্টিভ থাকতে মানে অ্যাডভার্ব হচ্ছে না অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে? এটা আমাদের কি ছিল? নাউন ছিল না? তো নাউনের পরে এলওয়াই যুক্ত হয়ে কি হয়ে গেল? এটা অ্যাডজেক্টিভ হয়ে গেল না? তাহলে এখানে আমাদের লাগবে তো অ্যাডভার্ব, কিন্তু এটা তৈরি হয়ে গেল কি? তৈরি হয়ে গেল ফ্রেন্ডলিটা তৈরি হয়ে গেল অ্যাডজেক্টিভ। তাহলে কি আমরা এইখানে সি নাম্বারকে নিতে পারবো? সি নাম্বারের এই প্রথম অপশন প্রথম অংশটুকু মিলে গেছে। হ্যাঁ, এখানে আমাদের একটা অ্যাডজেক্টিভ লাগবে, এখানে একটা অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে। কিন্তু এই পরের অংশে তো আমাদের একটা অ্যাডভার্ব লাগবে, কিন্তু এখানে কি অ্যাডভার্ব আছে? এখানে আছে ফ্রেন্ডলি নামে একটা শব্দ। এখন ফ্রেন্ডলিটা কি অ্যাডভার্ব? না, অ্যাডভার্ব না। কেন অ্যাডভার্ব না? কারণ ফ্রেন্ড নিজে হলো নাউন এবং এর শেষে এলওয়াই যুক্ত হয়ে এটা তৈরি হলো অ্যাডজেক্টিভ। তার মানে আমরা আসলে সি নাম্বার নিতে পারতেছি না। ডি নাম্বারটাই দেখি। ডি নাম্বারে আমাদের প্রথম অংশ মিলে গেছে, প্রথম অংশে হাংরি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হবে, কোনো সমস্যা নেই। দ্বিতীয় অংশে আমাদের লাগবে একটা অ্যাডভার্ব। এখন এখানে কি আছে? ইন এ ফ্রেন্ডলি ম্যানার আছে, ইন এ ফ্রেন্ডলি ম্যানার আছে। খেয়াল করেন তো আমাদের এই যে 2 নাম্বার যে রুলটা, এই 2 নাম্বার রুলে আমরা শিখছিলাম না যে ইন এ ড্যাশ ম্যানার, ইন এ অ্যাডজেক্টিভ মানে নাউন এলওয়াই, নাউন প্লাস এলওয়াই যে অ্যাডজেক্টিভটা, সেই অ্যাডজেক্টিভ তারপরে হলো ম্যানার বা ওয়ে, এই টাইপের যে ফ্রেজ এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজটা আসলে কি? অ্যাডভার্বের এক্সটেনশন মানে ভার্সন না? তাহলে অ্যাডভার্ব যেখানে যেখানে বসে অ্যাডভার্বিয়াল ফ্রেজগুলোও কি সেখানে সেখানে বসে। তার মানে এই যে শূন্য স্থানটা, এই শূন্য স্থানে কিন্তু চাইলেই আমরা কি করতে পারি? অ্যাডভার্ব না বসে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসাইতে পারি। অ্যাডভার্বিয়াল কি বসাইতে পারি? ফ্রেজ বসাইতে পারি। তার মানে আমাদের উত্তর হবে কোনটা? ডি নাম্বারটা। উত্তর হবে কোন নাম্বারটা? ডি নাম্বারটা। ঠিক আছে। তাহলে পরীক্ষায় কেমন টাইপের প্রশ্ন আসে আমি কি বোঝাতে পারছি? পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে। তো এই যে আমরা প্রথম দিকে যে আলোচনা করতেছিলাম কোনটা কোন অ্যাডভার্ব, হ্যাঁ, কোন অ্যাডভার্বের উদাহরণ কোনগুলো, এগুলা খুব বেশি লাগে না, লাগে বাট খুব বেশি লাগে না, ঠিক আছে। তো ওটা নিয়ে আমরা বগার না হয়ে আমরা এই টাইপের প্রশ্নগুলোতে বেশি নজর দিব। আমাদের কমার্সে এই টাইপের প্রশ্নগুলো বেশি আসে, ঠিক আছে। তো বেসিক ব্যাপারটা বোঝাটা আসলে জরুরি, কোনটার কত প্রকার, কোনটার মধ্যে কি কি উপাদান আছে, এগুলো জানার থেকে বেসিক থেকে ব্যাপারটা বোঝাটা অনেক জরুরি। যাই হোক, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো আমরা মোটামুটি এইটুকু পড়াশোনা করলাম। এরপরে আমরা দেখবো যে সেন্টেন্সে অ্যাডভার্ব কি কিভাবে কোন কোন জায়গায় কি অবস্থানে বসতে পারে। আমাদের কিছু রুল জানতে হবে, যেহেতু আমরা ইউনিট থেকে প্রিপারেশন নিচ্ছি, আমাদের জন্য এটা একদম ম্যান্ডেটরি, ঠিক আছে। আমাদের ওই অ্যাডভার্বের প্রকারভেদ জানা থেকে এই ব্যাপারগুলো জানা আমাদের জন্য খুবই জরুরি। যাই হোক, চলেন আমরা একটু দেখি। আমাদের প্রথম যে 1 নাম্বার রুলটা, আসলে রুলটাতে কি ভার্বের পরে কি হয়? অ্যাডভার্ব বসে। ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে, ঠিক আছে। অবজেক্টের পরে কি বসে? অ্যাডভার্ব বসে, ঠিক আছে। অবজেক্ট হিসেবে যদি কখনো অ্যাডজেক্টিভ বসে তারপরে অ্যাডভার্ব বসে, ঠিক আছে। সো ভার্বের পরে অ্যাডভার্ব বসে অথবা অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। এই রুলের প্রমাণ বা সত্যতা দেখবো এখানে। হি কেম হিয়ার, তাহলে এখানে দেখেন তো যে কেম, এইটা কি আমাদের ভার্ব ছিল, তাহলে ভার্বের পরে যে হিয়ারটা কি আমাদের অ্যাডভার্ব না? তাহলে ভার্বের পরে অ্যাডভার্ব বসছে। আচ্ছা, পরের যে রুলটা ছিল অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে, চলেন এর সত্যতা দেখি। হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে, তাহলে এখানে দেখেন তো হি ওয়েন্ট হোম, হোমটা কি? হোমটা হলো আমাদের অবজেক্ট, ঠিক আছে। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে অবজেক্টের পরে এই যে ইয়েস্টারডে বসছে, এটা কি একটা সময় বোঝাইছে? তার মানে এটা কি অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে। অ্যাডভার্ব অফ টাইম, তার মানে এই যে ইয়েস্টারডেটা কি? এই ইয়েস্টারডেটা হলো এখানে অ্যাডভার্ব, ঠিক আছে। ইয়েস্টারডেটা এখানে হলো অ্যাডভার্ব। তাহলে এটা কোন রুল অনুযায়ী হলো? আমাদের এই যে দ্বিতীয় রুল অনুযায়ী হলো অবজেক্টের পরে অ্যাডভার্ব বসে। তাহলে আমরা মনে রাখবো ভার্বের পরে অ্যাডভার্ব বসে অথবা অবজেক্টের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। আমাদের 1 নাম্বার রুল বললাম, এটা মুখস্থ রাখবেন বা মনে রাখবেন সবাই। 2 নাম্বারটাতে দেখি অক্সিলারি ভার্ব আর ভার্বের মধ্যে। অক্সিলারি, এটা সবথেকে গুরুত্বপূর্ণ, মানে আমার সবথেকে প্রিয় রুলটা হলো এইটা। অক্সিলারি ভার্ব এবং ভার্বের মধ্যে হলো
অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা বসে, ঠিক আছে? এখানে অ্যাডভার্ব বসে, সেটা ফ্রিকোয়েন্সি হোক বা যেটাই হোক, এখানে একটা অ্যাডভার্ব ব্যবহার করাটা জরুরি। ফ্রিকোয়েন্সিটাই হলো বেশি বসে আর কি, মানে এটাই বসে, হ্যাঁ, অন্য কোনোটা সাধারণত কম বসে। সো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সিটা মনে রাখতে কষ্ট হলে এমনি মনে রাখবেন যে অক্সিলারি ভার্ব আর ভার্বের মধ্যে কি বসে, অ্যাডভার্ব বসে। অক্সিলারি ভার্ব আর ভার্বের মধ্যে কি বসে, অ্যাডভার্ব বসে, ঠিক আছে? আমরা সেন্টেন্স অনেক সময় ব্যবহার করি না, একটা অক্সিলারি আর একটা মেইন ভার্ব। যেমন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা যদি মনে করি বা উদাহরণ দিই, তাহলে আপনাদের মনে পড়বে যে হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হি হ্যাজ, ধরেন হি হ্যাজ এর পরে আমরা ভি3 লিখি না, হি হ্যাজ ধরেন ডান, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, তাই না? হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এখন এটা আমাদের কি, সাধারণত আমরা এই যে অক্সিলারি ভার্বের পরে ভি3 বসাই দিই, তাই না? এটা আমাদের অক্সিলারি ভার্ব আর এটা আমাদের মেইন ভার্ব। এখন এইখানে যেটা বলতেছি সেটা হলো ফ্রিকোয়েন্সি টাইপের যে অ্যাডভার্বগুলো, এই অ্যাডভার্বগুলো কোথায় বসে? শুরুতে বসে, আগে ভার্বের আগে বসে, পরে বসে, মাঝে বসে, কোথায় বসে? নাকি সেন্টেন্সের শেষে বসে? এটা হলো অক্সিলারি ভার্ব আর এই যে মেইন ভার্ব এর মাঝখানে বসে। তাহলে আমরা বলতে পারি হি হ্যাজ সাডেনলি বা হি হ্যাজ অফেন, ঠিক আছে? হি হ্যাজ অফেন ডান দ্য ওয়ার্ক, ঠিক আছে? সেই টাইপের ট্রাই করে, ঠিক আছে? এই আর কি। কোথায় বাজিটা দিবে বাবা? আচ্ছা, সো যাই পরের সেন্টেন্স। আচ্ছা, এখানে কিছু উদাহরণ দেখি। হি আর অলওয়েজ লেট, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করেন, এই যে আরটা এখানে মেইন ভার্ব, ঠিক আছে? আরটা এখানে কি মেইন ভার্ব। এখানে আর কোনো অক্সিলারি এই সেন্টেন্সে মানে এটার উদাহরণ না এটা, হ্যাঁ, ই আর না, ইউ আর অলওয়েজ লেট। তাহলে এই যে ইউ আর, এটা হলো আমাদের আরটা অক্সিলারি, কিন্তু এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সো ইউ আর অলওয়েজ লেট, ঠিক আছে? ইউ আর অলওয়েজ লেট। তাহলে এই যে অলওয়েজটা, এই অলওয়েজটা হলো এখানে অ্যাডভার্ব। পরের সেন্টেন্সটা দেখি, হি ক্যান নেভার ডু ইট। তাহলে এখানে দেখেন এই যে অক্সিলারি না, শি ক্যান নেভার ডু ইট। তাহলে এই ক্যানটা হলো আমাদের অক্সিলারি ভার্ব আর ডুটা হলো আমাদের মেইন ভার্ব, ঠিক আছে? তাহলে এই যে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মাঝখানে যে নেভারটা বসছে, এই নেভারটা কি? এই নেভারটা এখানে হলো অ্যাডভার্ব, ঠিক আছে? সো এই যে ব্যাপারটা, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এরপরে হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি, এরপরে হলো অ্যাডজেক্টিভ বসে অথবা অ্যাডভার্ব বসে অথবা ভার্ব বসে, ঠিক আছে? তাহলে এই যে অ্যাডভার্ব অফ ডিগ্রি, আমি ডিগ্রি মানে মাত্রা যেগুলো বোঝাচ্ছিলাম, তো এগুলোর পরে অ্যাডজেক্টিভও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে বা ভার্বও বসতে পারে। খেয়াল করব, রাসেল ইজ ভেরি কাইন্ড, ঠিক আছে? তাহলে রাসেল ইজ ভেরি কি কাইন্ড। তাহলে এই যে কাইন্ডটা কি, সে খুব দয়ালু। কাইন্ডটা হলো কি, কাইন্ড হলো অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? এই যে এই ইজটা কি আমাদের লিংকিং ভার্ব, লিংকিং ভার্বের পরে কি অ্যাডজেক্টিভ বসে। লিংকিং ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ বসে, আমরা একটু আগে একটা উদাহরণ দেখতেছিলাম, লিংকিং ভার্বের লিংকিং ভার্ব আর অ্যাডজেক্টিভের মাঝখানে আবার কি বসে? অ্যাডভার্ব বসে, ঠিক আছে? তাহলে এইটা আমাদের নিশ্চিত অ্যাডভার্ব, ঠিক আছে? এখন কথা হলো যে এইখানে যেটা বোঝাতে চাচ্ছে সেটা হলো যে এই লিংক মানে কাইন্ড যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আগে কি বসে? অ্যাডভার্ব বসে। এবং কোন ধরনের অ্যাডভার্ব বসে? অ্যাডভার্ব অফ ডিগ্রিটা এখানে বসে। ভেরি মানে কি খুব, প্রচন্ড, অনেক, বেশি, কম, ঠিক আছে? তো এই মাত্রা বোঝাইতে সাধারণত এই টাইপের অ্যাডভার্ব ব্যবহৃত হয়। এরপরে সেন্টেন্সটাতে যদি দেখি, হি ইট ইজ টু হট। তাহলে এই যে হটটা কি? হটটা হলো একটা অ্যাডজেক্টিভ। এটা কি এর মাত্রা বোঝাইতে কোনটা ব্যবহার হচ্ছে? যে টু অ্যাডভার্বটা ব্যবহার হচ্ছে, ঠিক আছে? তো এই হলো কথা। পরেরটাতে যদি যাই, আমাদের এই তিনটা রুল অলরেডি পড়ে ফেলছি। 4 নাম্বার রুলটাতে যদি যাই, বাক্যে যদি দুইটা অ্যাডভার্ব থাকে, খেয়াল করেন, বাক্যে যদি দুইটা অ্যাডভার্ব থাকে, আমাদের কেন আসলে জানা জরুরি যে কোনটা কোন ধরনের অ্যাডভার্ব? কেন জানা জরুরি? আমাদের এই মাঝে মাঝে এই ধরনের প্রশ্ন ফেস করতে হয়, হ্যাঁ, যে সেন্টেন্সে দুইটা অ্যাডভার্ব দেওয়া আছে। এখন আপনি কোনটাকে মানে আগে সাজাবেন, কোনটাকে পরে সাজাবেন, বা কোন অ্যাডভার্বটা আগে বসাবেন, কোন অ্যাডভার্বটা পরে বসাবেন, ঠিক আছে? তো এখানে একটা নিয়ম মনে রাখবেন, এমপিটি, ঠিক আছে? এমপিটি ম্যানার, ঠিক আছে? টাইম শেষে আর মাঝখানে হলো ম্যানারের পরে প্লেস, তারপর টাইম, ঠিক আছে? এমপিটি, হ্যাঁ, এমপিটি। তো এখানে আমি প্লেসটা লিখছি, ম্যানারটা এখানে লেখা হয়নি। তো যদি আমি এখানে অতিরিক্ত আরেকটা লিখে দিই, যদি কখনো দুইটা জায়গায় যদি তিনটা অ্যাডভার্ব থাকে, তাহলে কি হবে? তাহলে আগে ম্যানার বসবে, তারপরে প্লেস বসবে, তারপরে হলো টাইম বসবে, ঠিক আছে? এমপিটি, এটা মনে রাখবেন, এমপিটি। আগে ম্যানার, তিনটা অ্যাডভার্ব যদি থাকে তাহলে আগে ম্যানার, তারপরে হলো প্লেস, তারপরে হলো টাইম। আচ্ছা, যদি দুইটা থাকে, দুইটার মধ্যে যদি এম আর পি অর্থাৎ ম্যানার আর প্লেস থাকে, তাহলে আগে এম পরে পি, অর্থাৎ আগে ম্যানার তারপর হলো প্লেস। যদি শেষে দুইটা থাকে, তাহলে এইখানে যেমনটা বলছে, আগে হলো অ্যাডভার্ব প্লেস, তারপরে হলো টাইম। তাহলে এই তিনটা আমি এখানে বলে দিলাম। এমপিটি এই সিকোয়েন্সে অ্যাডভার্ব বসবে যদি সেন্টেন্সে একাধিক অ্যাডভার্ব ব্যবহৃত হয়,
তাহলে এই সিকোয়েন্সে বসবে। ওকে, সো আমরা উদাহরণ দেখি। আই ইউজুয়ালি গো টু বেড আর্লি। খেয়াল করেন এই যে ইউজুয়ালিটা কি, ইউজুয়ালি এখানে একটা অ্যাডভার্ব। আই ইউজুয়ালি গো টু বেড আর্লি, আর্লিটাও একটা কি অ্যাডভার্ব। এখন ইউজুয়ালিটা কি, ইউজুয়ালিটা হলো ম্যানার। ইউজুয়ালিটা কি ম্যানার না, এটা ইউজুয়ালি সাধারণত, তাহলে এটা হলো ম্যানার। আর এখানে কিন্তু টিটা নেই, প্লেসটা কিন্তু নেই, তাই না? না না আছে তো, এই যে গো টু বেড, বাট এইখানে বেডটা হলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে না, কারণ এর আগে একটা প্রিপজিশন আছে। সো এই বেডটা এখানে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। আচ্ছা, যাই হোক, এই যে আর্লিটা হলো এখানে টাইম, তাই না? আর্লিটা হলো টাইম। তাহলে এই এখানে দেখেন এম আছে, আর হলো পি এখানে নাই, তাই পি রাখতে পারতেছি না, আর এখানে টি। কারণ এখানে দেখেন এই সিকোয়েন্সটা কিন্তু ফলো করতেছে। আপনি এখানে চাইলেই আর্লিটাকে আগে আর ইউজুয়ালিটাকে পরে নিলে কিন্তু ভুল হবে, ঠিক আছে? চাইলেই নিতে পারবেন, আগ পাস করতে পারবেন না। পরের সেন্টেন্সটা দেখেন, সুলতান কেম হিয়ার ইয়েস্টারডে। তাহলে এখন খেয়াল করেন এই যে পি, এই হেয়ারটা কি, কেম হিয়ার, এই ভার্বের পরেই বসছে, তাহলে এটা নিচে অ্যাডভার্ব। এখন এই হেয়ারটা কি, কোন ধরনের অ্যাডভার্ব? এটা তো অ্যাডভার্ব, তাই না? কেম হিয়ার এখানে এসেছিল, তাহলে এখানে আমি বলছিলাম অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে এটা কি, এটা প্লেস, সময় বোঝাচ্ছে, এবং ইয়েস্টারডে এটা কি, টাইম বোঝাচ্ছে। তাহলে খেয়াল করেন তো এই সেন্টেন্সে যে দুইটা অ্যাডভার্ব ব্যবহার হলো, তাহলে শুরুতে কোনটা বসলো? শুরুতে পি অর্থাৎ প্লেস বসলো, পরে টি বসলো, টাইম বসলো। তাহলে এই সিকোয়েন্সটা কিন্তু অলওয়েজ ফলো করা হয়, ঠিক আছে? সো এটা কিন্তু ভুল করা চলবে না। এরপরে অনলি প্লাস নাউন বসে অথবা নাউনের পরে অনলি বসে, এই একটা রুল, এটা মনে রাখবেন। নাউনের আগে অনলি আর নাউনের পরে অনলি। নাউনের আগে অনলি বসে আর নাউনের অথবা নাউনের কি পরে অনলি বসে, ঠিক আছে? এটা মনে রাখবেন। যেমন দেখেন, অনলি 2 স্টুডেন্টস আর অ্যাবসেন্ট। অনলি 2 স্টুডেন্টস আর অ্যাবসেন্ট, আমি এটাকে এইভাবে পড়তাম, ও এ নো, ঠিক আছে? ও এ নো মানে অনলি, নাউন অনলি, ঠিক আছে? এর আগেও বসে আবার পরেও বসে। দেখো, অনলি 2 স্টুডেন্টস আর অ্যাবসেন্ট অথবা 2 স্টুডেন্টস অনলি আর অ্যাবসেন্ট, ঠিক আছে? তারপরে আপনি এইখানে অনলি পরে কি দিচ্ছেন? অনলি পরে এখানে একটা 2 বসাইতে হচ্ছে, অনলি স্টুডেন্টস দিতে পারতেছেন না, ঠিক আছে? অনলি স্টুডেন্টস দিতে পারতেছেন না, ঠিক আছে? তাহলে অনলি পরে একটা হলো আপনার অ্যাডজেক্টিভ, তারপর নাউন বসাচ্ছেন। এখন যখন ব্যবহার করতেছেন তখন দেখেন 2 স্টুডেন্টস এর পরে অনলি ব্যবহার করতেছেন, তাহলে এই নাউনের পরে কি ব্যবহার করতেছেন? নাউনের পরে মানে হলো ডিরেক্ট অনলি ব্যবহার করতে পারতেছেন। অনলি একটা অ্যাডভার্ব, এই অনলিটা ডিরেক্ট ব্যবহার করতে পারতেছেন। কিন্তু আগের সেন্টেন্সে কিন্তু অনলির পরে ডিরেক্ট স্টুডেন্ট বসাতে পারতেছিলেন না, এর মাঝখানে এটা কি লাগতেছিল? এই যে এই নাম্বার অর্থাৎ অ্যাডজেক্টিভ লাগতেছিল, ঠিক আছে? তো এই আর কি, তো এই দুটো মনে রাখবেন, একটু কাজে লাগবে, মাঝে মাঝে কাজে লাগে। এটা তাই জন্য দিছি এটা, হ্যাঁ? ওকে, সো আমরা মোটামুটি এটাও শেষ করলাম। তো এরপরে হলো আমরা চলে আসবো কিছু প্র্যাকটিসে, হ্যাঁ? এটা আবার ভুলে গেল। আচ্ছা, সো এটা আমরা শেষ করলাম। এখন আমরা কয়েকটা প্র্যাকটিস এক্সারসাইজ দেখবো। প্রথমটা দেখি, প্রথমটা বলছে হি ওয়াজ ওয়াইজ এনাফ, হ্যাঁ, হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অর্ডার হিয়ার এনাফ ইজ কি। তাহলে এই যে এনাফটা, এইটা এখানে কোন পার্টস অফ স্পিচ এটা জিজ্ঞেস করছে, ঠিক আছে? আচ্ছা, এইখানে যে অনলির সাথে সাথে আরো একটা জিনিস আপনাদের দেখানো উচিত ছিল, আমি এখানে হয়তো কোনো কারণে ওই সময় মাথায় নেই। মনে রাখবেন এনাফ শব্দটা এটা কই লিখি, নিজের মতো দৌড়াদৌড়ি করতেছিলাম, মার পেয়ে গেছে কোনো কারণে। আচ্ছা, আমি একটা নিউ স্লাইড নিয়ে আপনাদের একটুখানি লিখে রাখি, হ্যাঁ? এনাফের রুলটা বাদ পড়ে গেছিল সামহাও, আমি ওটা লিখতেছি, হ্যাঁ? আচ্ছা, আমি মনে রাখতাম এইভাবে ইএন, ইংলিশ, ঠিক আছে? ইংলিশ বানানটা কেমন? ENGLISH, ইংলিশ। তা আমি শুরু ইএনটা এইভাবে মনে রাখতাম, ঠিক আছে? এখন ইতে হলো এনাফ, এনাফের পরে এন, এন মানে কি? এন মানে হলো নাউন, এন মানে হলো নাউন। তাহলে এই নাউনে যদি আগে এনাফ বসে, তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসবে? অ্যাডজেক্টিভের পরে এনাফ বসবে, ঠিক আছে? অ্যাডজেক্টিভের পরে এনাফ বসবে, অর্থাৎ এইভাবে মনে রাখবেন না, মানে এটা রুলটা আসলে এরকম, নাউনের আগে এনাফ বসে আর অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। অর্থাৎ এনাফের আসলে প্লেসমেন্টটা কোথায়? এনাফটা যেহেতু অ্যাডজেক্টিভ, সেটা নাউনের আগে বসে। আমরা সাধারণত জানি যে অ্যাডজেক্টিভের পরে নাউন বসে,
অ্যাডজেক্টিভের পরে নাউন বসে বা নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। তাহলে এনাফটা যেহেতু অ্যাডজেক্টিভ, এনাফটা যেহেতু কি অ্যাডজেক্টিভ, তাহলে নিশ্চয়ই নাউনের আগে বসবে, ঠিক আছে। আর এনাফটা যেহেতু অ্যাডজেক্টিভ, ঠিক আছে, তাহলে এই অ্যাডজেক্টিভের কোথায় বসবে? পরে বসবে। এখন অ্যাডজেক্টিভের পরে যখন বসে তখন এর আর অ্যাডজেক্টিভ থাকে না, তখন কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে। তখন এই এনাফটা কি থাকে না? অ্যাডজেক্টিভ থাকে না, কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়, ঠিক আছে। তো এই রুলটা আমি এইভাবে মনে রাখতাম, আমি একটা মনে রাখতাম, এটা যদি মনে থাকে তাহলে এটা রুলটা রিভার্সটা এটা, ঠিক আছে। তো নাউনের আগে অ্যানাপ বসে, নাউনের আগে যদি অ্যানাপ বসে তাহলে অ্যাডজেক্টিভের পরে অ্যানাপ বসবে। এখন নাউনের আগে যে অ্যানাপটা, এটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, কিন্তু অ্যাডজেক্টিভের পরে যে অ্যানাপটা, এই অ্যানাপটা অ্যাডজেক্টিভ থাকে না, তখন কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। এই হলো এখানে মূলত কথা। তো যাই হোক, আমরা হলো এই প্র্যাকটিসটা দেখি, এই এক্সারসাইজটা দেখি। হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অর্ডার, হিয়ার এনাফ ইজ ড্যাশ। খেয়াল করেন এখানে এই যে হি ওয়াজ ওয়াইজ, এই যে ওয়াইজটা কি? ওয়াইজটা অ্যাডজেক্টিভ না? কিসের ভিত্তিতে বললাম এটা অ্যাডজেক্টিভ? আমরা এই বেশ কয়েকটা ক্লাস ধরে এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস, যে আমাদের এটা বুঝতে হবে, সেন্টেন্স দেখে আমাদের বুঝতে হবে যে এটা আসলে কোন ধরনের পার্টস অফ স্পিচ, যে এটা বোঝাটা অনেক জরুরি। এই দেখেন এই ওয়াজটা কি? ওয়াজটা হলো আমাদের সেই লিঙ্কিং ভার্ব না? লিঙ্কিং ভার্ব না? তাহলে লিঙ্কিং ভার্বের পরে কি বসে? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে না? লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাহলে ওয়াইজটা কি? অ্যাডজেক্টিভ না? এইভাবে বোঝা যায়। আর যদি এমনি বুঝেন যে ওয়াইজ হলো কি? জ্ঞানী, ঠিক আছে, তাহলেও সেটাকে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ বলতে পারি, ঠিক আছে। অথবা খেয়াল করেন তো এই যে হিটা, যে এই ওয়াইজটাও সে না, তার মানে হির এই কমপ্লিমেন্ট না ওয়াইজ? কমপ্লিমেন্ট না ওয়াইজটা, তাহলে এখানে কি কমপ্লিমেন্ট না? হ্যালো, কাঁচামরিচ আলু আনতে চাইলে আলু নষ্ট করছে। হ্যাঁ, নিচে এসে ফোন দিস, পাঠিয়ে দিব, শরীফুলে পাঠিয়ে দিব। আচ্ছা আচ্ছা, শরীফুলে পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো আমরা ক্লাসে ব্যাক করি। হি ওয়াজ ওয়াইজ এনাফ যেটা বলতেছিলাম, তাহলে ওয়াইজটা এখানে কি? কমপ্লিমেন্ট না? কেন কমপ্লিমেন্ট? কারণ এখানে এই যে ওয়াইজটা, এটা দিয়ে আসলে সাবজেক্ট বোঝাচ্ছে, মানে অবজেক্ট আর সাবজেক্ট যখন একই হয় তখন সেই অবজেক্টকে আমরা অবজেক্ট না বলে কমপ্লিমেন্ট বলি। আর কমপ্লিমেন্ট অলওয়েজ অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। কমপ্লিমেন্ট অলওয়েজ কি হয়? অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে। একই কথা। হ্যাঁ বলেন। ওয়াইজ তো জ্ঞানী, আপনি আপনি ওয়াইজ তো আপনি, বুঝতে পারছেন? আর কেউ কিছু বলবেন? ঠিক আছে। এই যে 14 ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস গেল না, আপনি কই ছিলেন? আপনারা খুঁজতেছিলেন মানুষজন। এই যে আপনারে কি জানি দিবে, পুলটুক দিবে, 14 ডিসেম্বর গেল বুদ্ধিজীবী দিবস। মহৎ না কাজ করলে ওয়াইজের অর্থ জানেন না কেন? হ্যাঁ, মহৎ কাজ না করলে এত পাপী কেন যে ওয়াইজের অর্থ জানেন না? ওই জন্যই তো আপনারা খুঁজতেছিল, মনে করে দেওয়ার জন্য। যাই হোক, চলেন আমরা ক্লাস কন্টিনিউ করি। হি ওয়াজ ওয়াইজ এনাফ টু অ্যাকসেপ্ট দ্য অর্ডার, যেটা বলতেছিলাম অনেকভাবে আসলে প্রমাণ করা যায় ওয়াইজ অ্যাডজেক্টিভ। ওয়াইজ নিজে অ্যাডজেক্টিভ চারিত্রিকভাবে, হ্যাঁ, ওয়াইজ মানে হলো জ্ঞানী, সো এটা অ্যাডজেক্টিভ। যদি এইভাবে না বুঝতে পারি, এই যে আমাদের আয়েশা আর সিদ্দিকার মতো যদি আমরা বুঝতে না পারি ওয়াইজের মানে কি, তাহলে আমরা খুব সহজে এইভাবে চিনতে পারি যে এই যে ওয়াজ আছে, ওয়াজটা আমাদের লিঙ্কিং ভার্ব, তো লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, তাই এটা অ্যাডজেক্টিভ। যদি তাও আমরা না জানি তাহলে আরো সহজভাবে চেনা যায় এই যে ওয়াইজ যেটা যা আর হি, এই দুইজন কি একই না? মানে ওয়াইজ সম্পর্কে কাকে বলতেছে? ওয়াইজ আসলে কি? এখানে হি কথা বলতেছে না, যে হি ওয়াজ ওয়াইজ, সে হলো জ্ঞানী, ঠিক আছে। তাহলে এই ওয়াইজ আসলে কে? হি। তাহলে হি আর ওয়াইজের মধ্যে কোনো পার্থক্য আছে? আমি এই যে আয়েশার একটু আগে বললাম যে আপনি আপনি, তাই বললাম না?
আয়েশা বললো স্যার ওয়াইজ মানে কি, আমি বললাম আপনি। ঠিক আছে, তার মানে কেন বললাম, কারণ সাবজেক্ট আর এই অবজেক্ট দুইটা আসলে একই জিনিস। ঠিক আছে, যখন একই জিনিস হবে তখন এটাকে আমরা বলবো কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট অলওয়েজ অ্যাডজেক্টিভ। তার কারণে ওয়াইজ অ্যাডজেক্টিভ অনেকভাবে প্রমাণ করে ফেললাম ওয়াইজ একটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভের পরে যে অ্যানাপটা বসছে, এই অ্যানাপটা কি হবে? অ্যাডজেক্টিভের পরের অ্যানাপটা কি অ্যাডভার্ব হবে। এটা অনেকবার বকবক করছি যে ওয়াইজের পরে অ্যানাপটা কি হবে, অ্যাডভার্ব হবে, কিন্তু নাউনের আগের অ্যানাপটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তার মানে এই যে ওয়াইজটা কি হবে, তাহলে অ্যাডভার্ব হবে। এই এমসিকিউটা কি বুঝতে পারছি খুব সুন্দরভাবে? এই এমসিকিউটা কি বুঝতে পারছি সবাই একটু সুন্দরভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। এই যে হিয়ার অ্যানাপ ইজ কি, হ্যাঁ, তো এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, ওয়াইজ তো অ্যাডজেক্টিভ হয়ে গেছে, মানে ওই অ্যানাপটা কি এটা বোঝার জন্য ওয়াইজটা কি এটা বুঝলাম আর কি। তো পরেরটাতে যাই, দেখি দে রেস্টেড এট সানসেট, হিয়ার এট সানসেট ইজ অ্যান্ড ড্যাশ। তাহলে এই যে এট সানসেট এইটুকু কি, এটা জিজ্ঞাসা করছে। আচ্ছা, তাহলে দেখেন তো এই রেস্টেডটা এটা কি, ভার্ব না? তাহলে ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে না এই যে সানসেট, তাই না? দে রেস্টেড এট সানসেট, তারা কখন রেস্ট নিয়েছিল? তারা সূর্য অস্তের সময় রেস্ট নিয়েছিল, তাই তো? তাহলে এখানে শুধু সানসেট তো না, এখানে এট সানসেট। তার মানে আমরা জানি যে, আমরা জানি কি জানি না জানি না, বাট আমরা পড়াবো আসলে, আপনাদেরকে ফ্রেজ পড়ানো হবে আরো একটা দুইটা ক্লাসের পরে। যদি শুধুমাত্র একটা শব্দ পার্টস অফ স্পিচের কাজ করে, কোন একটা পার্টস অফ স্পিচের কাজ করে, তখন সেটাকে আমরা শুধুমাত্র পার্টস অফ স্পিচ বলি। ঠিক আছে, শুধুমাত্র ওয়ার্ড বলি। আর যখন একাধিক ওয়ার্ডস একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করে, ঠিক আছে, এক্সক্লুডিং ভার্ব, মানে ওর মধ্যে কোনো ভার্ব থাকবে না, তখন সেটাকে আমরা ফ্রেজ বলি। তাহলে এখানে দেখেন তো দুইটা ওয়ার্ডস মিলে একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করছে, তাই না? দুইটা ওয়ার্ডস মিলে একটা পার্টস অফ স্পিচের মতো কাজ করছে, তাহলে এটাকে আমরা চোখ বন্ধ করে ফ্রেজ বলতে পারি। এখন এটা কোন ধরনের ফ্রেজ? এটা ভার্বের পরে বসছে, তার মানে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, এবং ভার্বকে মডিফাই করছে অথবা ভার্ব সম্পর্কে অতিরিক্ত তথ্য দিয়েছে। এবং এটা কোন ধরনের অ্যাডভার্বিয়াল ফ্রেজ? এটা হলো অ্যাডভার্ব অফ টাইম, তাই না? অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, টাইম অ্যাডভার্ব, অনেকে অনেকভাবে বলে, টাইম অ্যাডভার্ব বলতে পারে, অ্যাডভার্ব অফ টাইম, সেই ধরনের ফ্রেজ। তাহলে এটার উত্তর কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কেন হলো বোঝাতে পারছি? এটা হলো আমাদের মেইন ভার্ব। এটা কি ভার্ব? মেইন ভার্ব। আপনি আবার মেইন ভার্ব আর লিঙ্কিং ভার্ব বলাই ফেলেন না কেন জানো? হ্যাঁ, লিঙ্কিং ভার্বের পরে, লিঙ্কিং যে ভার্ব এর পরে হলো অ্যাডজেক্টিভ বসে, বুঝলেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে। তো মেইন ভার্বের পরে কি বসে? অ্যাডভার্ব বসে। ঠিক আছে, এই দুইটা জিনিস মনে রাখবেন। লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে আর মেইন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। ঠিক আছে, এই হলো কথা। যাই হোক, তো এরপরে 3 নাম্বারটা আপনারা হলো সমাধান করে ফেলেন। ঠিক আছে, when a meteorite মনে হয়, হ্যাঁ, meteorite, ঠিক আছে, অরিট, তারপরে হলো এটা যোগ করলে যেটা উচ্চারণ হয়। ঠিক আছে, তো meteorite এটা কি? এটা হলো উল্কা, এটার মানে হলো উল্কা। হ্যাঁ, তো এই উল্কা কি করছে? ইন্টার্স করছে। ইন্টার্স করা মানে কি? পৃথিবীতে আসা, তাই না? এটা মানে প্রবেশ করা। ইন্টার্স দ্য আর্থ, এই যে পৃথিবীতে প্রবেশ করছে, আর্থ অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তার মানে কি? পৃথিবীর বায়ুমণ্ডলে এই উল্কাটা কি করছে? প্রবেশ করছে। ইট ট্রাভেলস, এখন উল্কা এটা প্রবেশ করার পরে ইট ট্রাভেলস, এটা কি আমাদের ভার্ব না? এবং এটা কোন ধরনের ভার্ব? এটা মেইন ভার্ব না? তাহলে মেইন ভার্ব যদি হয় তাহলে আমাদের এখানে লাগবে কি? এখানে আমাদের অ্যাডভার্ব লাগবে। তাহলে এখন অ্যাডভার্ব এই চারটার মধ্যে কোনটা? অ্যাডভার্ব কোনটা এই চারটার মধ্যে? চারটাই তো অ্যাডভার্ব, তাই না? এই চারটা অ্যাডভার্ব না? হ্যাঁ, তাহলে এখন কোনটা হবে? আচ্ছা, প্রথমটা হলো ভেরি র্যাপিডলি। ঠিক আছে, ভেরি মানে দ্রুত, মানে খুব র্যাপিডলি মানে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, বা খুব দ্রুত।
খুব দ্রুত। আচ্ছা হ্যাঁ, ফাস্টলি তাড়াতাড়ি আসতেছে। এখন হলো হেলথিলি মানে হলো ধীরে ধীরে, ঠিক আছে, ধীরে ধীরে বা থেমে থেমে, ধীরে ধীরে না থেমে থেমে বলা যায়, থেমে থেমে, ধীরে ধীরে বলতে এই একই কথা আর কি, থেমে থেমে। ফাস্টলি মানে হলো দ্রুত, ঠিক আছে। আচ্ছা, আর হলো পলিডিংলি, এটা আমি জানি না, এটা একটু গুগল করবেন। পলিডিং মানে হলো শ্রমশীল। মানে আচ্ছা, সো পলিডিং মানে হলো শ্রমশীল, বাট এটার কিছু একটা মিনিং হবে হয়তো, ঠিক আছে। আই ডোন্ট নো, আমরা একটু গুগল করেন, ঠিক আছে। আচ্ছা, সো যাই হোক, তাহলে এখন আমাদের এই ডি নাম্বার যেটাই হোক, ডি নাম্বার হবে না, ঠিক আছে। এটা তো বুঝতেছি পলিডিং হবে না, কারণ আমাদের প্রবাবলি অ্যানসার দুইটা আছে, এখানে সি নাম্বার আছে, এখানে এ নাম্বার আছে, সি নাম্বার আছে আর কি নাম্বার আছে, এ নাম্বার আছে। সো আমাদের এই ডি নাম্বারে যাওয়ার দরকার হচ্ছে না, ঠিক আছে। সো আমাদের দুইটা প্রবাবল অ্যানসার আছে, বি নাম্বার আর ডি নাম্বার আমরা এমনি বাদ দিয়ে দিতে পারি। এখন খেয়াল করেন, এই যে উড়োজাহাজ যখন আসলো পৃথিবীতে, এটা ভ্রমণ করলো কিভাবে, এটা ট্রাভেল করলো কিভাবে, দ্রুত না খুব দ্রুত, কোনটা? কিভাবে ভ্রমণ করলো? দ্রুত ভ্রমণ করলো না খুব দ্রুত, র্যাপিডলি মানে খুব খুব দ্রুত ভ্রমণ করলো, কোনটা? হ্যাঁ অনেক কিছু। হ্যাঁ, তো এটা হলো খুব দ্রুত, দ্রুত না লিখে এজন্য খুব দ্রুত, ভেরি র্যাপিডলি, ঠিক আছে। এটা এই জন্য এইটাই ব্যবহার হয়েছে, এই নাম্বারে অ্যানসার হয়েছে, বুঝতে পারছেন? এটা হলো বাংলা করে ওই লজিক্যালি অ্যানসার, ঠিক আছে। যেখানে চারটায় অ্যাডভার্ব ছিল, ঠিক আছে। আচ্ছা, এইটা মনে হয় অ্যাডভার্ব না, এর এলওয়াই দিলে এর কোনো মিনিং আসে না ডিকশনারিতে, ঠিক আছে। তো এটা এলওয়াই মনে হয় লজিক্যালি মনে হয় না। পলিডিং মানে হলো শ্রমশীল, ঠিক আছে। আর এই শ্রমশীলের সাথে এলওয়াই যোগ করলে কি হয়? আই ডোন্ট নো, এর কোনো মিনিং আসে না, ঠিক আছে। আমি ডিকশনারিতে নাই, পাইলাম না। এখন আপনারা হলো একটু গুগল করে দেখতে পারেন, ঠিক আছে, এর কোনো মিনিং আছে নাকি, বা এটা আসলে এলওয়াই যুক্ত করলে এটা আসলে কোনো শব্দ থাকে না, এমনি হলো শব্দের মতো দেখতে একটা কিছু, ঠিক আছে। সো এটা একটু দেখেন। যাই হোক, তাহলে এটা এই 3 নাম্বার শেষ। যদি এটা বুঝে থাকি তাহলে আমাদের আই থিংক আমাদের এই টাইপেরই প্রশ্ন আসবে পরীক্ষায়। সো আমরা অ্যাডভার্ব নিয়ে অ্যানসার করতে পারবো। সেই অ্যাডভার্ব অত বেশি আসলে আমাদের কমার্সের জন্য এই অ্যাডভার্ব খুব বেশি ইয়ে না, বাট যেটা আসে সেটা হলো এই টাইপের প্রশ্নগুলো দু একটা আসে। আপনাদের একটা সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন করাইছি এইখানটায়, এটা বেশ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল। যাই হোক, আমরা অ্যাডভার্বের পরে এখন কনজাংশনে যাব। কনজাংশন কি? যে পার্ট অফ স্পিচ দুই বা ততোধিক ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে, ঠিক আছে। সো এটা কি করে? এটা হলো সংযোগ স্থাপন করে, ঠিক আছে, এই আর কি। তো এটা কি কিসের মধ্যে? ওয়ার্ডের মধ্যে আমি এখন বলবো না, ওয়ার্ডের মধ্যে একটু ঝামেলা আছে। ফ্রেজ বা ক্লজের মধ্যে কি করে? সংযোগ স্থাপন করে। ফ্রেজ বা ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা হলো কনজাংশন বলবো, ঠিক আছে। আচ্ছা, সাধারণত ক্লজ এটাই হলো সবথেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট, যে দুই বা ততোধিক ক্লজের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে আমরা কনজাংশন বলি। কনজাংশন কত প্রকার? 3 প্রকার। কি কি? কোঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন বা সাবঅর্ডিনেট কনজাংশন, আর একটা হলো কোরিলেটিভ কনজাংশন, ঠিক আছে। তো আমরা কোরিলেটিভ কনজাংশন পর্যন্ত আমাদের যাওয়ার দরকার নেই, আমরা এই দুইটা বুঝলেই আমাদের হবে। তো যাই হোক, আমরা আগাই। সাবঅর্ডিনেট কনজাংশন কোনগুলোতে বসে? আমরা সেন্টেন্স পড়ছি, সেন্টেন্স 3 ধরনের না, একটা হলো সিম্পল সেন্টেন্স, একটা হলো কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা হলো কম্পাউন্ড সেন্টেন্স, ঠিক আছে। এখন এই সিম্পল সেন্টেন্সে তো কোনো মানে কোনো কনজাংশন থাকে না, এখানে কোনো কনজাংশন থাকে না। কেন থাকে না? কারণ এখানে একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকে। এখন একটাই মাত্র ফাইনাইট ভার্ব থাকার অর্থ কি? তার মানে একটা মাত্র ক্লজ থাকবে। তাহলে ক্লজ যদি একটা থাকে তাহলে কি সংযোগ করার কোনো দরকার আছে? সংযোগ স্থাপনেরই কোনো দরকার নেই, কারণ যখন একাধিক কনজাংশন হয় তখনই সংযোগের প্রয়োজন হয়। এখন একটা মাত্র কনজাংশনে তো একটা মাত্র ক্লজে তো সংযোগের কোনো প্রয়োজনই নেই, তার মানে সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশনের প্রয়োজনীয়তা নেই। কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক পরিমাণ হলো ক্লজ থাকে। তো যেহেতু কমপ্লেক্স আর কম্পাউন্ডে একাধিক পরিমাণ ক্লজ থাকে, দ্যাটস মিন্স এখানে কনজাংশনেরও একটা প্রয়োজনীয়তা আছে বা সংযোগ করার একটা প্রয়োজনীয়তা আছে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে যে কনজাংশন ব্যবহার হয় তারে আমরা বলি সাবঅর্ডিনেট, ঠিক আছে, কনজাংশন। আর কম্পাউন্ড সেন্টেন্সে যে কনজাংশন ব্যবহার করি সেটাকে আমরা বলি কোঅর্ডিনেট কনজাংশন, ঠিক আছে, কোঅর্ডিনেট কনজাংশন।
এই হলো ব্যাপার। সো আমরা কোরিলেটিভ কনজাংশনে আর যাচ্ছি না, ওটাতে মানে আমাদের লাগে থাকে না অত ডিটেইলস। তো চলেন আমরা কয়েকটা কনজাংশন দেখি। কোঅর্ডিনেটিং কনজাংশনটা আগে প্রথমে দেখি, তারপরে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা দেখব। কিউমুলেটিভ অথবা এটাকে বলে কোপুলেটিভ কনজাংশন, এটা আপনাদের এই নামটা আসে পরীক্ষায়, কোনটাতে দেখলাম আসছে তাই জন্য এটা আনছি, নাহলে আনতাম না, ঠিক আছে। কিউমুলেটিভ বলে অথবা কোপুলেটিভ কনজাংশন বলে, ঠিক আছে। তো এটা কি, এটা হলো দুই বা ততোধিক একই জাতীয়, কি জাতীয়, একই জাতীয় ক্লজকে যুক্ত করে, ঠিক আছে। যেমন কি এন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, ঠিক আছে, অলসো, টু, এগুলাকে আমরা বলি কিউমুলেটিভ বা কোপুলেটিভ কনজাংশন। কোপুলেটিভ কনজাংশন বা কিউমুলেটিভ কনজাংশন, এগুলাকে আমরা বলি কোঅর্ডিনেটিং, মানে মানে এই সবগুলাই তো আসলে কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশনের যে চারটা শ্রেণীতে আমরা ভাগ করছি, তার প্রথমটা হলো কিউমুলেটিভ অথবা কোপুলেটিভ কনজাংশন। এখন এটা কোনগুলো, এটা হলো যখন দুইটা একই জাতীয় ক্লজকে যুক্ত করবে। এখন একই জাতীয় হলে তাহলে সে যুক্ত যে করতেছে, কোনগুলো যুক্ত করতেছে, এন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ, অলসো, টু, এইগুলা। এরপরে হলো অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কনজাংশন কি, দুইয়ের মধ্যে একটা বেছে নিতে যে কনজাংশন ব্যবহার হয় সেটাকে আমরা বলি অল্টারনেটিভ কনজাংশন। অল্টারনেটিভ কনজাংশন কি কি, আইদার ডটার অর, নাইদার ডটার নর, এই দুটাকে আমরা বলবো অল্টারনেটিভ কনজাংশন। এরপরে হলো অ্যাডভার্সেটিভ কনজাংশন, ঠিক আছে। দুইটি ভাবের মধ্যে তুলনা বোঝাতে যেটা ব্যবহার হয়, দুইটা ভাবের মধ্যে তুলনা, ঠিক আছে, দুইটা ভাবের মধ্যে তুলনা বোঝাতে যেটা ব্যবহার হয় সেটাকে আমরা বলি অ্যাডভার্সেটিভ কনজাংশন, ঠিক আছে। যেমন কি বাট, তারপরে কি হাউএভার, তারপরে অনলি, হোয়াইল, ঠিক আছে। তো এখানে দুইটা ঘটনা থাকে, দুইটা ঘটনার একটা একটাকে কি করে, অ্যাডভার্স মানে বিপরীত, ঠিক আছে, একটা একটা বিপরীত। তো এইগুলাতে আমরা ব্যবহার করি হলো সাধারণত বাট, হ্যাঁ, তারপরে আর কি ব্যবহার করি, বাট ছাড়া আমরা অনলি বা হোয়াইল, ঠিক আছে, বা হলো হাউএভার, এগুলো ব্যবহার করি। ওকে, এরপরে হলো ইলেটিভ কনজাংশন। ইলেটিভ কনজাংশন কোনগুলো, এই যে সো, দেন, দেয়ারফর, হ্যাঁ, কনসিকুয়েন্টলি, এগুলো হলো আমাদের ইলেটিভ কনজাংশন। এগুলো সাধারণত কারণ বোঝাইতে ব্যবহার হয়, ঠিক আছে, কারণ বা অনুমান বোঝাতে এগুলো ব্যবহার হয়। তো আমরা এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো দেখলাম। এরপরে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলো দেখি। সাধারণত অ্যাপোজিশন ব্যবহার করতে বা অ্যাপোজিশনের ক্ষেত্রে দ্যাট, হ্যাঁ, বা এই টাইপের ব্যবহার হয়, দ্যাট ব্যবহার হয় বা হুইচ ব্যবহার হয়, হ্যাঁ, এইগুলাই সাধারণত ব্যবহার হয়, সেগুলোকে আমরা বলি অ্যাপোজিটিভ কনজাংশন, ঠিক আছে। এবং অ্যাপোজিটিভটা কি, সাবঅর্ডিনেটিভ কনজাংশনের শ্রেণীবিভাগ। আপনারা অ্যাপোজিটিভ সম্পর্কে সবাই জানেন, তাই না, যে রহিম said that he would be late, তাহলে এই যে রহিম said এর পরে যে দ্যাটটা ব্যবহার করলাম, এই দ্যাটটা হলো এখানে ওই অ্যাপোজিটিভ বলছি কেন, সরি, অ্যাপোজিশন, ঠিক আছে, অ্যাপোজিশন। এরপরে হলো কজ। কজ বোঝাতে কোনটা, কজ বোঝাতে হলো I should maintain a diet because I am getting fat। তাহলে এই যে কারণ বোঝাচ্ছে না, এই প্রথমটাতে বলছে I should maintain a diet, আমার একটা ডায়েট ফলো করা উচিত। কেন, এই যে কেন উত্তর, কজ, কারণ, কারণের উত্তর দিচ্ছে না, বিকজ, তাহলে বিকজ I am getting fat, আমি মোটা হয়ে যাচ্ছি, তার কারণে আমার একটা ডায়েট মেইনটেইন করা উচিত। তাহলে এটা কি, এটা একটা কারণ বোঝাচ্ছে না। তাহলে এই যে বিকজটা হইল এই সাবঅর্ডিনেটিং কনজাংশন, এবং এটা কোন ধরনের সাবঅর্ডিনেটিং কনজাংশন, এটা হলো কজ বোঝাইতে সাবঅর্ডিনেটিং কনজাংশন। এরপরে আর কি আছে, পারপোজ বোঝাইতে কোনটা ব্যবহার হয়, এই যে লিস্ট ব্যবহার হয়, রান ফাস্ট, দ্রুত দৌড়াও, লেস, তা না হলে, ইউ মাইট মিস দ্য ট্রেন অথবা ইউ শুড মিস দ্য ট্রেন, ঠিক আছে। তারপরে হলো কন্ডিশন বোঝাইতে সাধারণত কি ব্যবহার হয়, ইফ ব্যবহার হয়। আমরা এই কন্ডিশন নিয়ে আলাদা একটা ক্লাসই করাবো, হ্যাঁ, কন্ডিশন, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, ঠিক আছে। তো যদি তুমি কি হও, কঠোর পরিশ্রমী হও, তুমি সফল হবে, ঠিক আছে। তো ইফ ইউ ওয়ার্ক হার্ড, তাহলে এই যে ইফটা হলো এখানে কনজাংশন, ঠিক আছে, এখানে লিস্টটা ছিল হলো কনজাংশন। এরপরে কনসিশনের ক্ষেত্রে কি ব্যবহার হয়, অলদো, যদিও, হি ইজ রিচ, ঠিক আছে, যদিও, এখানে অলদোটা, হি ডাজ নট হেল্প দ্য পুর, যদিও সে ধনী, সে গরিবদের সাহায্য করতে পারে না, ঠিক আছে। তো এটা হলো কনসিশন। এরপরে কি, কম্পারিজন বোঝাইতে, তুলনা বোঝাইতে ব্যবহার হয়, যেমন মাই ওয়াচ ইজ অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ইয়ার্স, মানে আমার ঘড়িটা তার ঘড়িটার থেকে কি, আমার ঘড়িটা তার ঘড়িটা থেকে এক্সপেন্সিভ,
ঠিক আছে, মানে দামি। এখানে কিন্তু হার দেয় নেই, হ্যাঁ এখানে কি দিয়েছে, হার্স দিয়েছে, এখানে একটা এস আছে, মানে হলো আমার ঘড়িটা কি তার থেকে দামি, মানে ব্যক্তির সাথে কি তুলনা করা যায়? আমরা ডিগ্রি অফ কম্পারিজনে শিখছিলাম যে আমরা সমজাতীয় বস্তুর মধ্যে তুলনা করি, তাই না? তাহলে সমজাতীয় মানে কি, আমার ঘড়িটার সাথে তার ঘড়ির তুলনা চলে, আমার ঘড়ির সাথে কি তার তুলনা চলে? আমার ঘড়ি কি তার থেকে হলো এক্সপেন্সিভ, না আমার ঘড়ি তার ঘড়ি তার থেকে এক্সপেন্সিভ? নিশ্চয়ই তার ঘড়িটা থেকে এক্সপেন্সিভ। তো এটা আমরা হলো ডিগ্রি অফ কম্প্রিহেনশন যে লেকচার ওইখানে আমরা আলোচনা করছিলাম, তাই না? তো যাই হোক, এখানে অ্যাজটা যে কাজে ব্যবহার হচ্ছে সেটা হলো এই যে কম্প্রিহেনশন বোঝাতে ব্যবহার হচ্ছে, ঠিক আছে, এবং এটা কনজাংশন হিসেবে ব্যবহার হচ্ছে। এরপরে যদি আমরা দেখি ম্যানার বোঝাতে কোন কনজাংশন ব্যবহার হয়, ইউ শুড ইউজ দ্য ডিভাইস অ্যাজ ইট ইজ ইনস্ট্রাক্টেড, ঠিক আছে, যেভাবে বলা আছে তোমার সেইভাবে এই ডিভাইসটা ব্যবহার করা উচিত। তাহলে এখানে অ্যাজটা ম্যানার হিসেবে ব্যবহার হচ্ছে। এরপর টাইম বোঝাতে কোন ধরনের অ্যাডভার্ব কনজাংশন ব্যবহার হয়, সিন্স ব্যবহার হয়, when ব্যবহার হয়, এরকম, ঠিক আছে। তো she has been studying since morning, সে সকাল থেকে পড়াশোনা করতেছে, ঠিক আছে। টাইম বোঝাতে এখানে সিন্স ব্যবহার হয়, ফর ব্যবহার হয়, ঠিক আছে, তারপরে হলো when ব্যবহার হয়, while ব্যবহার হয়, ঠিক আছে, এরকম অনেকগুলো আসলে ব্যবহার হয়। ইফেক্ট বোঝাতে কোনগুলো ব্যবহার হয়, he is so tall that he cannot stand properly on a bus, তাহলে so dot 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 that, so dot 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 that, তাহলে so dot 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 that টা আসলে কি ইফেক্ট বোঝাচ্ছে যে সে এত লম্বা যে সে cannot stand properly on a bus, সে বাসের মধ্যে সোজা দাঁড়াইতে পারে না, ঠিক আছে। তাহলে এইগুলোকে আমরা বলবো সাবঅর্ডিনেটিং কনজাংশন। তোমার পরীক্ষা আসতে পারে নিচের কোনটা সাবঅর্ডিনেটিং কনজাংশন, নিচের কোনটা কোঅর্ডিনেটিং কনজাংশন, ঠিক আছে। তো এটা জানাটা খুব জরুরি। ওকে, এরপরে চলেন আমরা কিছু কনজাংশনের ব্যবহার দেখবো, হ্যাঁ। তো ইউজ অফ কনজাংশনের প্রথমটা আমরা গ্রামারগুলো একটু শিখবো বা নিয়মগুলো একটু জানবো, কখন কোনটা ব্যবহার হয়। সিন্স, এটা খুব কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সিন্স কখন ব্যবহার হয়, সাধারণত সময় বোঝাতে সিন্স ব্যবহার হয়। আমরা একটু আগে দেখতেছিলাম সিন্স, ওখানে টাইমের মধ্যে কি কি ছিল, সিন্স ছিল, ফর ছিল, আমি আরো কয়েকটা অ্যাড করলাম, when, তারপরে হলো while, এগুলো অ্যাড করলাম। তো সময় বোঝাতে কি ব্যবহার হয়, সিন্স ব্যবহার হয়। we came home early since mother had cooked delicious food, তাহলে আমরা বাসায় আসলাম, ঠিক আছে, সিন্স যখন মা কি করতেছিল, ডেলিশিয়াস ফুড গুলো রান্না করতেছিল, ঠিক আছে, রান্না করেছিল। আচ্ছা, এখন কারণ বোঝাইতে শুধু সময় বোঝাইতে না, আরো কি বোঝাইতে, সময় বোঝানোর সাথে সাথে সিন্স কারণ বোঝাইতেও ব্যবহার হয়, ঠিক আছে। তাহলে যদি কোনো সেন্টেন্সে বাংলা কনভেনশন সাধারণত মানে আমাদের পরীক্ষায় যেগুলো আসবে এগুলো সাধারণত বাংলা না করে, সেন্টেন্সে বাংলা না করে ইউজ করা যায় না, ঠিক আছে, কনভেনশন অ্যাপ্লাই করা যায় না, ঠিক আছে। এটা সেন্টেন্স দিয়ে দিবে এবং অনেকগুলো নিচে অপশনে কনভেনশন দিয়ে দিবে, আপনাকে বলবে যে নিচে কোন কনভেনশনটা এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। আপনি যদি বাংলা না করতে পারেন তাহলে কিন্তু কনভেনশন ব্যবহার করতে পারবেন, এবং শুধু বাংলা করলেই হবে না, বাংলা করার সাথে সাথে আপনার জানতে হবে কোন কনভেনশনটা কোন কোন কাজে ব্যবহার হয়। আপনি যদি জানেন সিন্স হলো সময় বোঝাতে আর কারণ বোঝাতে ব্যবহার হয়, তাহলে ওই সেন্টেন্স বাংলা করলে নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন এখানে কারণের দরকার না সময়ের দরকার, তখন আপনি কিন্তু চুজ করতে পারবেন কোন কোন কনভেনশন থেকে চুজ করতে হবে, ব্যাপারটা ইজি হয়ে যাবে। আমি প্র্যাকটিস যখন করবো তখন আর একটু ব্যাপারটা বোঝাই দিব যে আসলে কি বলতে চাচ্ছে এখানে। তো সময় বোঝাইতে ব্যবহার হয় সিন্স, আর কারণ বোঝাইতে সিন্স ব্যবহার হয়। যেমন সিন্স দ্য ভ্যাকেশন স্টার্টেড উই প্ল্যান্ড ফর এ পার্টি, যেহেতু বা ছুটি শুরু হওয়ার কারণে, যেহেতু বা ছুটি শুরু হওয়ার কারণে, কারণে বলতে পারেন, যেহেতু বলতে পারেন, যেটাই বলেন, ছুটি শুরু হওয়ার কারণে আমরা একটা পার্টি প্ল্যান করেছি, ঠিক আছে, একটা পার্টি প্ল্যান করেছিলাম। তাহলে এখানে কারণ বোঝাতে ব্যবহার হয়েছে, এখানে সময় বোঝাতে ব্যবহার হয়েছে। মাথায় রাখেন, পরবর্তীতে আমরা যখন প্র্যাকটিস করবো তখন কিন্তু কাজে লাগবে। এরপরে দেখেন when একটা কি ঘটনা সংঘটিত হওয়ার সময় অন্য ঘটনা সংঘটিত হলো, মানে যদি হয় একটা ঘটনা সংঘটিত হওয়ার সময় যদি অন্য আরেকটা ঘটনা সংঘটিত হয়, তাহলে এই দুটা একই রকমের ঘটনা, হ্যাঁ, এটা একটার সাথে একটা ঘটনা রিলেটেড, একটা ঘটনা ঘটছে পরে আরেকটা ঘটনা ঘটছে, দুইটা ঘটনা একই সাথে ঘটতেছে, এরকম যদি বোঝায় তাহলে সেই মাঝখানে when ব্যবহার হয়, মানে কনজাংশন হিসেবে when ব্যবহার হয়। যেমন করি when the lights went off, যখন আলোটা নিভে গেল, we enjoyed the moonlight, ঠিক আছে, আমরা রাতের কি মানে জ্যোৎস্না রাত মানে উপভোগ করলাম, ঠিক আছে। তো এখানে হলো when the lights went off, তাহলে এখানে দেখেন তো লাইটটা নিভে যাওয়া আর আমরা মুনলিট নাইট মানে এনজয় করা, এই দুইটা সময় কি একটা মানে একই সময় হচ্ছে। তাহলে মাঝখানে যখন আমরা কনজাংশন ব্যবহার করব তখন আমরা when ব্যবহার করব। তাহলে আমাদের কিন্তু এটা জানতে হবে, মাথায় রাখতে হবে সবসময় যে when কখন ব্যবহার হয়,
দুইটা ঘটনা পাশাপাশি যদি সংঘটিত হয় তাহলে তার মাঝখানে when ব্যবহার হয়। আর কি আর হলো একটা ঘটনা সংঘটনের কারণে অন্য একটা ঘটনাতে যদি ঘটনা যদি সংঘটিত হয় বা না হয় একটা ঘটনা ঘটার কারণে এরকম যদি হয় বা সংঘটিত হয় তাহলেও কিন্তু when ব্যবহার হয়। যেমন when he opened the window, যখন সে জানালাটা খুললো, the cold breeze entered the room, ঠিক আছে, যখন সে জানালাটা খুললো তখন ঠান্ডা বাতাস কি হলো রুমের মধ্যে প্রবেশ করলো, ঠিক আছে। তাহলে এই যে সে যদি দরজা না জানালাটা যদি সে ওপেন না করতো তাহলে কিন্তু ঠান্ডা বাতাসটা রুমের মধ্যে প্রবেশ করতে পারতো না। তাহলে এইখানে তার এই যে ঠান্ডা মানে রুমের জানালা অন করার সাথে বা ওপেন করার সাথে বা খোলার সাথে কিন্তু এটা ঘটছে, ঠিক আছে, এইটার সাথে কিন্তু এটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে, মানে এই ঘটনা ঘটার কারণে কিন্তু এই ঘটনা সংঘটিত হয়েছে। তাই বলতেছে একটা ঘটনা সংঘটনের কারণে যদি আর একটা ঘটনা সংঘটিত হয় তাহলেও কিন্তু সেখানে কি বসে when বসে। তো আমরা দুইটা কনজাংশনের নিয়ম দেখলাম, আমরা এই কয়েকটা অল্প কয়েকটা দেখবো, 5টা বা 6টার মতো দেখবো। আমি সব থেকে যেগুলা বেশি বেশি পরীক্ষা আসে সেই একদম 5টা 6টা বেছে বেছে এখানে দেখাইছি এবং সেইগুলো আমরা সবাই একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবো। আচ্ছা এরপরটা দেখেন আনলেস আনটিল। আনলেস মানে কি? আনলেস মানে যদি না, আর আনটিল মানে হলো যতক্ষণ না, ঠিক আছে। যেটা মানে মনে রাখলে অনেক সময় কাজে লাগে। আমি কিন্তু বারবার করে বাচ্চাদের মতো করে আপনাদের বাংলা করে দিচ্ছি সেন্টেন্সের। তো কেন করে দিচ্ছি নিশ্চয়ই এর পিছনে রিজন আছে। রিজনটা হলো এই কনজাংশনের যে চ্যাপ্টারটা এটা কিন্তু আপনি পরীক্ষার হলে বাংলা মিনিং না করে অ্যানসার করাটা অসম্ভব। তো এই জন্য কিন্তু আমাদের বাংলা করে করে করাটা জরুরি এবং একইভাবে আমিও কিন্তু করে দিচ্ছি আপনাদের এখন ক্লাসে। কোনো ক্লজে থাকলে আনলেস বা আনটিল যদি কোনো ক্লজে থাকে তাহলে ক্লজটি নেগেটিভ অর্থ প্রকাশ করে। কি করে? নেগেটিভ অর্থ প্রকাশ করে। আমরা জানি একটা ইংরেজি বাক্যে একবারই নেগেটিভ হয়, ঠিক আছে। তখন আনলেস মানে কি? যদি না, তার মানে এর মধ্যে একটা না আছে। আনটিল মানে কি? যতক্ষণ না, তার মানে এর মধ্যে একটা না আছে। তো এই যদি হয় তাহলে এটা যদি কোনো বাক্যে থাকে তাহলে কি সেই বাক্যটা কি অলরেডি নেগেটিভ না? তাহলে ওই বাক্যে কি আর কখনো নট যোগ করা যাবে? কখনো নট যোগ করা যাবে না, ঠিক আছে। কারণ ইংরেজি বাক্যে নট দুইবার না করা যায় না, ঠিক আছে। দুইবার না তাহলে তো না কাটাকাটি হয়ে গেল, তাহলে হ্যাঁ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এইটা করব না, ঠিক আছে। আর এটা করাও যায় না, আসলে দুইটা না ব্যবহার করে হ্যাঁ বানানো যায় না, ঠিক আছে। তো আমরা ইংরেজি বাক্যে আসলে মনে রাখবো একবারের বেশি না ব্যবহার করা যায় না এবং এই কিছু শব্দ আছে সবসময় যে নটই না ব্যবহার হয়, নট মানে না এমন না, আরো অনেক শব্দ আছে যেগুলো আসলে না বাচক অর্থ দেয় এবং সেগুলো যদি বাক্যে থাকে তাহলে পরবর্তীতে আর কোনো নাবাচক শব্দ বা নট বা নো ব্যবহার করা যাবে না। তাহলে এখানে যেটা বলতে চাই কোনো ক্লজে যদি আনলেস বা আনটিল থাকে তাহলে এই ক্লজটাকে আমরা নেগেটিভ অর্থ প্রকাশ করে হিসেবে ধরে নিব। যেমন এখানে বলছে স্টে আনটিল আই কাম ব্যাক, ঠিক আছে। তাহলে স্টে আনটিল মানে তুমি অপেক্ষা করো যতক্ষণ না আমি ফিরে আসছি, ঠিক আছে। তাহলে আপনার এইখানে ধরেন ড্যাশ আছে, এখন এইখানে ধরেন নট আছে, আই ডোন্ট কাম ব্যাক, এটা যদি এখানে নট আছে তাহলে এখানে কিন্তু আপনি যদি আনলেস আনটিল এই ব্যাপারটা মাথায় রাখি যে আনলেস আনটিল নিজেই নট এবং একটা বাক্যে দুইটা নট কখনো বসতে পারে না। তাহলে এখানে যদি নট থাকে আই ডোন্ট কাম ব্যাক তাহলে কিন্তু এখানে আর আনটিল কাজ বলবে না, কারণ এটা তো প্রশ্ন যদি এখানে ডোন্ট থাকে তার মানে আপনি তখন প্রশ্ন চেঞ্জ করতে পারবেন না। তাহলে এখানে যদি ডোন্ট থাকে তার মানে ওই সেন্টেন্সে একবার কিন্তু নট ব্যবহার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে আপনি আনটিল ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। এখানে আপনি টিল ব্যবহার করতে পারেন, ঠিক আছে, টিল ব্যবহার করতে পারবেন, ঠিক আছে। এরপরে আমরা পরেরটা দেখি বিফোর আফটার। বিফোর এর আগে এবং আফটার এর পরে ক্লজটি কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এটা দেখে বুঝবো যে এই সেন্টেন্সে আমরা বিফোর বা আফটার বসাবো কিনা, ঠিক আছে। যে আগের সেন্টেন্সটা কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স যদি হয়, যেমন আই হ্যাভ রিচড হোম, ঠিক আছে। তাহলে এটা যদি হয় তাহলে এখানে আমরা বুঝতে পারি এখানে বিফোর বসতে পারি, এখানে আফটার বসা সম্ভব না, কারণ আফটার এর পরে পাস্ট পারফেক্ট হয় আর বিফোর এর আগে পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আমরা এই বিফোরের জায়গায় কিন্তু আমরা আফটার বসাতে পারবো না, বা আফটার যেখানে বসে সেখানে কিন্তু আমরা চাইলে বিফোর বসাতে পারবো না, ঠিক আছে। সো এটা আমরা মনে রাখবো যে আফটার এর পরে হলো পাস্ট পারফেক্ট আর বিফোর এর আগে পাস্ট পারফেক্ট। এরপরে অ্যাজ বা বিকজ, এটা কি কারণ বোঝাতে ব্যবহার হয়, যেমন অ্যাজ হি ড্রাঙ্ক এ লট অফ ওয়াটার, ঠিক আছে। সে প্রচুর পরিমাণে জল খেয়ে বা পানি খেয়ে ফেলেছে তার কারণে হি ফেল্ট কি নিউসিয়াস, ঠিক আছে। এরপর এটা দেখি দ্যাট, এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি অ্যাজ বিকজটা। তো
সো এটা নিয়ে আর বেশি কথা বলবো না। দ্যাটটা আলোচনা করে ফেলছি। দ্য রিজন ফর মাই ফিটনেস ইজ দ্যাট আই ফলো এ হেলদি ডায়েট। ঠিক আছে, আমার ফিটনেসের কারণ কি, ইজ দ্যাট হলো যে, এই যে দ্যাট মানে যে, আমার ফিটনেসের কারণ হলো যে আই ফলো হেলদি ডায়েট, আমি একটা স্বাস্থ্যকর খাদ্য কি বলে, ডায়েট মানে কি, খাদ্য মেনু আমরা ফলো করি। ঠিক আছে, আমরা 4টা 3টা 4টা 2টা 6টা দেখলাম, এবং আমরা এইখানে আরো 4টা একটু দেখব। তো দেখেন এখানে প্রথমটা হলো লিস্ট। লিস্ট মানে হলো তা না হলে, লিস্ট মানে কি, তা না হলে, তা না হলে। আচ্ছা, লিস্টের ক্ষেত্রে কি হবে, লিস্টের পরে সাবজেক্টের পরে শুড বা মাইট বসে। কি বসে, ভার্বের আগে কি বসে, শুড বা মাইট বসে, এটা মনে রাখবেন, শুড বা মাইট বসে। তাহলে কোন সেন্টেন্সে যদি শুড বা মাইট প্লাস ভার্ব থাকে এবং মাঝখানে গ্যাপ থাকে সাবজেক্টের পরে, তাহলে কিন্তু আমরা এই লিস্টটাকে চুজ করতে পারি। ঠিক আছে, এরপরে প্রেজেন্ট ফর্ম বসে বা বেস ফর্ম বসে, যেমন রান ফাস্ট লিস্ট ইউ মাইট মিস ইওর চান্স। ওয়ারটা দেখো, ওয়ার আই এ মিলিয়নিয়ার আই উড হেল্প দ্য পিপল ইন নিড। ঠিক আছে, এমন যদি হতো, এটা মানে হলো এমন যদি হতো। ঠিক আছে, এটা মানে কি, এমন যদি হতো, এমন যদি হতো। এমন যদি হতো আমি একজন কি হইতাম, মিলিয়নিয়ার হইতাম। আই উড হেল্প দ্য পিপল ইন নিড, যাদের প্রয়োজন আছে, মানে প্রকৃতপক্ষে পিপল ইন নিড মানে হলো যে পিপলের টাকার প্রয়োজন বা প্রকৃতপক্ষে যারা গরিব তাদেরকে আমি কি করতাম, আমি সাহায্য করতাম। ঠিক আছে, এরপরে দেখবো as ডট as বা so ডট as। এটা রুল কি, এটা রুল হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as ডট as বসে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কি বসে, as ডট as বসে। আর so ডট as বসে হলো, so ডট as বসে হলো নেগেটিভ সেন্টেন্সে। কোন সেন্টেন্সে, নেগেটিভ সেন্টেন্সে so ডট as বসে। ঠিক আছে, আচ্ছা যেমন দেখি she is not so intelligent as her sister। তাহলে এখানে কি আছে, নট আছে না একটা, নট যেহেতু আছে তো আমরা এখন কি দিতে পারি, আমরা এখন আর as ডট as দিতে পারবো না, আমাদের কি দিতে হবে, so ডট as দিতে হবে, so ডট as দিতে হবে। ঠিক আছে, এই আর কি। এরপরটা দেখবো either ডট on, either ডট not, either she or he। এখানে হলো দুইটা থেকে একটা বেছে নিব। ঠিক আছে, মানে দুইটা থেকে একটা, either she or her sister, তার মানে এখানে দুইটা থেকে যে কোনো একজন। আর neither ডট মানে হলো দুইজনের কেউই না। আমি যদি এখানে বলতাম neither she nor her sister, তার মানে সে অথবা তার বোনের কেউই না। তো neither ডট নটটা কি, নেগেটিভ সেন্স মেক করে, এখানে আসলে কেউ না। আর either ডট নটটা কি, পজিটিভ মানে সেন্স মেক করে, তাহলে মানে এখানে কি, যে কোনো একজন। ঠিক আছে, has cooked the food। এই ব্যাপারগুলো নিয়ে আমরা আরো কথা বলবো না, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে either ডট on, neither ডট not, every, হ্যাঁ এগুলো নিয়ে আমরা আরো কথা বলবো না। তো যাই হোক, আমরা লাস্ট শেষ করব হলো এই দুইটা রুল দিয়ে, not only but also। এটা কি, এটা হলো he is not only dash but also smart। ঠিক আছে, তাহলে এই not only পরে এখানে একটা অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডজেক্টিভ, মনে রাখবেন not only পরে যদি অ্যাডজেক্টিভ বসে তাহলে but also পরে অ্যাডজেক্টিভ বসবে, not only পরে যদি নাউন বসে তাহলে but also পরেও নাউন বসবে। ঠিক আছে, একই পার্টস অফ স্পিচ ব্যবহার হবে। no sooner dot 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 than, especially dot 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 when, hardly dot 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 before, এটা একটু দেখেন। no sooner dot 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 than, এটা মনে রাখবেন, no sooner পরে অলওয়েজ than বসে, হ্যাঁ, especially পরে when বসে, আর hardly পরে before বসে। এই সিকোয়েন্সটা মিস হওয়া যাবে না। no sooner পরে আপনি when বা বিফোর দিতে পারবেন না, স্পেশালি পরে হলো আপনি দেন বসাতে পারবেন না বা বিফোর বসাতে পারবেন না। সো এটা কিন্তু পার্মানেন্ট, এটা আপনি নিজের মতো মডিফাই করতে পারবেন না। ঠিক আছে, সো এটাতে কি প্রথম অংশে যদি প্রেজেন্ট পাস্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, এই যে সিন্স এর মতো। ঠিক আছে, এবং সাবজেক্টের পূর্বে কি বসে, সাবজেক্টের পূর্বে হ্যাড বসবে। ঠিক আছে, যেমন আমরা দেখি নো সোনার হ্যাড, নো সোনার, এখানে আসলে নো সোনার হ্যাড করছি আমরা, এখানে স্পেশালি হ্যাড করছি আমরা। ঠিক আছে, সো এই হ্যাডটা যেহেতু এখানে দেয়নি, এখানে যেহেতু আমরা দেয়নি, সো এইটাকে হলো এইখানে তাই বলছে, সাবজেক্টের পূর্বে বলবে। ঠিক আছে, আপনি যদি একসাথে পড়েন নো সোনার হ্যাড, স্পেশালি হ্যাড, হার্ডলি হ্যাড, তাহলে আপনার জন্য ইজি হয়ে যায়। ঠিক আছে, নো সোনার হ্যাড কিন্তু হ্যাড বলেই দিছি, তার মানে এখানে হলো পাস্ট পারফেক্ট। ঠিক আছে,
আর এই ডানের অংশটুকু হলো পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে? সো এই ব্যাপারটা আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং সিকোয়েন্স অফ টেন্সে দেখবানে যে হলো কোন অংশের পরে কোন পার্ট মানে হলো কোন টেন্স ব্যবহৃত হয়। এক পাশে যদি পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে, আর এক পাশে পাস্ট ইনডিফিনিট হয়। এই ব্যাপারটা মানে গত দিনের একটু হালকা পাতলা পড়াইছিলাম। সো আরো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরো দেখবো। আমরা উদাহরণ তিনটা দেখি। নো সুনার হ্যাড উই সিন দ্য থিফ দেন হি রান অ্যাওয়ে। তাহলে দেখেন এই অংশটা কি, হ্যাড সিন, তার মানে এটা কি, এটা হলো আমাদের পাস্ট পারফেক্ট না, হ্যাড প্লাস ইডি থ্রি, তাহলে পাস্ট পারফেক্ট। তাহলে নো সুনার পরে হ্যাড মানে পাস্ট পারফেক্ট বসছে, আর এই যে দেনের পরে কি বসছে, দেনের পরে হি রান অ্যাওয়ে, তার মানে এইটা হলো ভি2 বসছে। দেখেন এসকাসলি হ্যাড হি ওপেন, তাহলে হ্যাড প্লাস ওপেন ভি3, তার মানে এখানে কি, এখানে হলো হ্যাড প্লাস ভি3, তার মানে পাস্ট পারফেক্ট। আর এই ওয়েনের পরে কি বসছে, দা বেল র্যাং, তার মানে এটা কি, এটা হলো ভি2। ঠিক আছে, এটা হলো ভি2। দেখি হার্ডলি হ্যাড দ্য এন্টার্ড দ্য অফিস, হার্ডলি হ্যাড হি এন্টার্ড দ্য অফিস, তাহলে এখানে হ্যাড এন্টার্ড, তার মানে এটা কি, এটা হলো হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3 মানে কি পাস্ট পারফেক্ট। আর এরপরে কি, বিফোর এর পরে কি বসছে দেখেন তো, দ্য ইলেকট্রিসিটি ওয়াজ গন, তাহলে এটা কি, এটা হলো ভি2। ঠিক আছে, ওয়াজটা হলো ভি2। তাহলে যাই হোক আমরা এই রুলগুলো দেখে ফেললাম। তাহলে এখন এক্সারসাইজ করতে গেলে আমার মনে হয় এক্সারসাইজগুলো পারা যাবে। The work was tedious, ঠিক আছে, কাজটা অনেক কি ছিল, ভয়ানক ছিল, কঠিন ছিল, কষ্টসাধ্য ছিল, যেটাই বলেন, হ্যাঁ, অনেক কষ্টকর ছিল। I like doing it most because it was the only thing I did with daddy, মানে কাজটা অনেক কি ছিল, মানে কষ্টসাধ্য ছিল। এইটুকু হলো এই অংশে বলছে কাজটা কষ্টসাধ্য ছিল। আর এই অংশে কি বলছে, আমরা কিভাবে করবো সেটা আমি দেখাই দিই, কিভাবে আসলে এই কনজাংশনের এমসিকিউ গুলো সলভ করতে হয়। আই লাইক ডুইং ইট, আমি আলাদা আলাদা করে মিনিং করতেছি। আই লাইক ডুইং ইট, আমি এটা করতে পছন্দ করি। মোস্ট মানে অনেক পছন্দ করি। বিকজ কেন, ইট ওয়াজ দ্য অনলি থিং, এটা একমাত্র জিনিস বা একমাত্র বিষয়, আই ডিড উইথ ড্যাডি, আমি আমার ড্যাডির সাথে করছি। সো এই কারণে এটা আমার খুব প্রিয় একটা বা আমার খুব পছন্দের একটা কাজ। ঠিক আছে, এখন কথা হলো এই সাইডে বলছে কি, অ্যাফার্মেটিভ কথা বলছে না, পজিটিভ বলছে না, পজিটিভ কথা বলছে না, এই সাইডে পজিটিভ কথা বলছে না, যে কাজটা আমি করতে খুব পছন্দ করি। আর এই সাইডে কি বলছে, কাজটা অনেক কঠিন, তার মানে কঠিন মানে কি, নেগেটিভ সাইন না এখানে। ঠিক আছে, এখানে নেগেটিভ সাইনের কথা বলছে না, কাজটা অনেক কঠিন। আর এখানে বলছি কাজটা করতে আমি অনেক মজা পাই, তার মানে দুই পাশে কি দুই রকম কথা বলতেছে না। এখন একটা যদি অ্যাফার্মেটিভ সেন্স দেয়, একটা যদি নেগেটিভ সেন্স দেয়, তাহলে আমরা কি ব্যবহার করি, আমরা বাট ব্যবহার করি না, আমরা কি ব্যবহার করি, বাট ব্যবহার করি। আমরা শিখছিলাম বাটের ক্ষেত্রে, মনে আছে, এই যে বাট ছিল কই, ওই গেল বাট করি, কোথায় জানি বাট দেখাচ্ছিলাম, বাট 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 এখানে থাকা উচিত। এই যে অ্যাডভার্সেটিভ কনজাংশন। সো এখানে আমরা দেখছিলাম দুইটা ভাবের মধ্যে তোমরা বোঝাতে, দুইটা যদি রিভার্স হয়, অ্যাডভার্স হয়, তাহলে কি, দুইটা ভাব যদি অ্যাডভার্স হয় তাহলে হলো আমরা কি ব্যবহার করি, আমরা হলো বাট ব্যবহার করি। ঠিক আছে, তাহলে দেখেন এই যা পড়তেছি তাই সেগুলো দিয়ে যেটা করা যায় এটা আসলে দেখালাম। তাহলে এটার উত্তর হবে কি বাট। এখানে অ্যান্ড হবে না, কারণ কি অ্যান্ড হবে না কেন, কারণ এটা সমজাতীয় হয়ে অ্যান্ড হইতো। সিন্স টাইম বোঝাইলে অ্যান্ড সিন্স হইতো। এখানে কি সিন্স টাইম বা কারণ বোঝাচ্ছে, এখানে টাইমের কথা বলছে, সময়ের কথা বলছে, কাজটা অনেক কঠিন আমি করতে পছন্দ করি, এর মাঝখানে কি সময় বোঝানোর কথা কোনো সুযোগ আছে? এখানে কি মানে হলো কারণ বোঝাচ্ছে, আমি কাজটা অনেক কঠিন কারণ আমি এটা করতে পছন্দ করি না। এখানে কি বিকজ, এটাও তো কারণ, এটা কি বোঝাচ্ছে না, তার মানে এটাও কিন্তু উত্তর হবে না, তার মানে উত্তর কোনটা, ডি নাম্বার। এটা কিভাবে উত্তর করতে হয় মনে বোঝাতে পারছি। পরেরটাতে যাই, হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়েছিল বা অনেক দ্রুত দৌড়েছিল বা জোরে দৌড়েছিল। পরের অংশ করবো, হি কুড নট, আমরা এই পরের অংশ যখন করবো তখন এই অংশ ভুলেই যাবো এই অংশে কি ছিল। হি কুড নট গেট দ্য বাস, সে বাসটা পেল না। ঠিক আছে, এখন কথা হলো সে জোরে দৌড়াইলো আর সে বাসটা পেল না। তাহলে এখানে দেখেন তো এটা কি, বাসটা পেল না, তাহলে এটা একটা নেগেটিভ সেন্স দিচ্ছে না, এটা একটা নেগেটিভ সেন্স দিচ্ছে। আর সে জোরে দৌড়াইলো, এটা একটা পজিটিভ সেন্স দিচ্ছে না। তাহলে এটা কি, সে জোরে দৌড়ানোর সাথে কি হওয়া উচিত ছিল, বাসটা পাওয়া উচিত ছিল, কিন্তু তা তো পাইনি, মানে উল্টা হয়েছে না, মানে রিভার্স না।
রিভার্স হলে এখানে কি হওয়া উচিত, বাট হওয়া উচিত না, যার কারণে এখানে উত্তর হবে কি বাট। এখানে অ্যাজ হবে না, অ্যাজ হলো কারণ অর্থে ব্যবহার হয়, গেট হলো তবুও, ঠিক আছে। তো এটাও বসবে না। হাউএভার মানে এটা তো বসার কোনো সুযোগই নেই। হাউএভার সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে। হাউএভার আমরা একটা কিছু বলতেছি, হাউএভার সাথে দিয়ে সাধারণত হলো আপনার কি বলে, ওই তো সেন্টেন্সের শুরুতেই বসে, সেন্টেন্স মডিফাই করে, ঠিক আছে। সেই জন্য এই ডি নাম্বার হবে না। তাহলে লাস্ট যেটা, লাস্ট কি জানি না, হ্যাঁ লাস্টটা। সো এটা দেখি, ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি। এটা অনেক কঠিন ছিল, মানে পরিষ্কারভাবে দেখা এটা অনেক কঠিন ছিল। টু সি ক্লিয়ারলি, পরিষ্কারভাবে দেখাটা খুব কঠিন ছিল। এটা হলো এইটুকুর মানে। তাহলে পরেরটুকু বলে দেখি, পরের অংশে কি কি আছে। বিকজ দ্য রেইন, বিকজ দ্য রেইন কি হয়, বিকজ কি, বিকজ হলো একটা, বিকজ মানে কারণ, কনজাংশন। বিকজ দ্য রেইন, এখন এই এটা ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি, এটা যদি একটা কি হয়, এটা যদি একটা ক্লজ হয়, তাহলে এই বিকজ দ্য রেইন ক্লজের পরে এই অংশটা কি অবজেক্ট হিসেবে তো ব্যবহার হচ্ছে না, কারণ এটা যেহেতু কনজাংশন ব্যবহার হয়েছে, বিকজ যেহেতু কনজাংশন, তাহলে আমাদের উচিত না পরে আরেকটা কি দেওয়া। কনজাংশন কি করে, দুইটা ক্লজকে যুক্ত করে। তাহলে বিকজ যদি এখানে কনজাংশন ব্যবহার হয়, তাহলে আমাদের আরো একটা কি লাগবে, ক্লজ লাগবে না। ক্লজ দিতে গেলে আমাদের কি লাগবে, একটা ফাইনাইট ভার্ব লাগবে না। তাহলে যে দা রেইনের মধ্যে না কোনো ক্লজ আছে, না কোনো ফাইনাইট ভার্ব আছে, তার মানে এ নাম্বার হওয়ার কোনো সুযোগ নেই। বি নাম্বারে আমরা বিকজ বলতেছি, ওকে, তো বিকজ হলে আমাদের একই কথা, যে আমাদের একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা ক্লজ থাকবে, ঠিক আছে। সো এখানে দেখেন বিকজ রেইনিং, এখন বিকজ রেইনিং হওয়ার সুযোগ নেই। আপনি চাইলে কি করতে পারতেন, আপনি ক্লজ না বানায়ে আপনি একটা ফ্রেজ বানিয়ে দিতে পারতেন। সে কিভাবে করে পারতেন, আপনি বিকজ অফ, ঠিক আছে, বি ই সি এ ইউ এস ই, বিকজ অফ রেইনিং দিতে পারতেন, ঠিক আছে। আপনি বিকজ অফ রেইনিং লিখতে পারতেন, ঠিক আছে। সো এখানে শুধু রেইনিং লিখছেন, এখানে যদি একটা অফ থাকতো তাহলে এটা হতে পারতো। সো এখানে তো অফ নাই, ঠিক আছে, অফ নাই, তাহলে তো শুধু রেইনিং হতে পারবে না। এখানে একটা কনজাংশনের পরে আপনি তো ডিরেক্টেড নাউন বসাইতে পারবেন না। আপনি যদি তাহলে কি করতে পারতেন, এখানে আগে বিকজ অফ মানে বিকজটাকে আগে প্রিপজিশন বানাইতেন। বিকজ তো নিজে শুধু প্রিপজিশন না, বিকজ অফ নামে একটা প্রিপজিশন আছে, বিকজ নামে তো কোনো প্রিপজিশন নাই। তো আপনি যদি এখানে বিকজ অফ নামে একটা প্রিপজিশন এখানে থাকতো, তাহলে এরপরে রেইনিং বসাইতে পারতেন, ঠিক আছে। সো এখানে বি নাম্বার এই কারণে হবে না। সি নাম্বারে বিকজ ইট ইজ রেইনিং, হ্যাঁ এটা হতে পারে, বিকজ ইট ইজ রেইনিং। বিকজ হলো আপনার কনজাংশন এবং এরপরে একটা ক্লজ, ক্লজ খুঁজে পাওয়া গেছে, তার মানে সি নাম্বার হতে পারে। ডি নাম্বারে বিকজ ইট ওয়াজ রেইনিং, হ্যাঁ এখানেও একটা ক্লজ খুঁজে পাওয়া গেছে, তার মানে আমাদের উত্তর হতে পারে সি নাম্বার আর ডি নাম্বার। এখন আমরা দেখব যে সি নাম্বার আর ডি নাম্বার থেকে কোনটা হবে উত্তর অ্যাপ্রোপ্রিয়েট। খেয়াল করেন তো এখানে কোন টেন্স আছে, মানে যেটা দেওয়া আছে আপনার প্রশ্নে, ইট ওয়াজ ডিফিকাল্ট টু সি ক্লিয়ারলি, এখানে কোন টেন্স আছে, ওয়াজ হলো কি পাস্ট টেন্স আছে। তাহলে এটা যদি পাস্ট টেন্স হয়, তাহলে আপনার পরের অংশ কি হওয়া উচিত, পাস্ট টেন্স হওয়া উচিত। তাহলে পাস্ট টেন্সের কোনটা আছে, সি আছে না ডি আছে, ডি নাম্বারটাই আছে, তার মানে উত্তর হবে কোনটা, উত্তর হবে ডি নাম্বারটা। ওকে, সো পরে এটার মধ্য দিয়ে আমরা কনজাংশন শেষ করলাম, কনজাংশনের আলোচনা। কনজাংশনের আর হলো ইয়েতে এই দুইটাই আমাদের আজকে মেইন টপিক ছিল। সেন্টেন্স আসলে তেমন কিছু পড়ার নাই, অ্যাডভার্ব আর কনজাংশন এই দুইটা। কারো কোনো প্রশ্ন আছে থাকলে এখনই বলেন। অলরেডি 10:30 বেজে গেছে, ক্লাস as soon as possible শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে কনজাংশন আর হলো অ্যাডভার্বে, কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সো আমরা যাই, কারো কোনো প্রশ্ন নাই। সেন্টেন্সটা শুরু করি। এক বা একাধিক শব্দ সমষ্টি বদ্ধভাবে ব্যবহৃত হয়ে যদি মনের ভাব প্রকাশ করে, তখন তাকে আমরা কি বলি, সেন্টেন্স বলি। যেমন হি হ্যাজ গন দেয়ার, ঠিক আছে, এটাকে আমরা বলবো একটা সেন্টেন্স। সেন্টেন্স কি এটা আমরা এমনি জানি, একটা ফাইনাইট ভার্ব থাকবে, ঠিক আছে, একটা সাবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে। সাধারণত সেন্টেন্স স্ট্রাকচার এরকম এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তাই না? এই ভার্বটা হলো ফাইনাইট ভার্ব, এটা কি ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বটা কাটা জরুরি, আর এটা আগে একটা সাবজেক্ট, এরপর এটা হলো অবজেক্ট, ঠিক আছে। এই হলো কথা। সব সময় তো অবজেক্ট হবে এমন না, মাঝে মাঝে এটা কি হয়, কমপ্লিমেন্ট হয়। সো ওটা কি, ওটাও তো একটু আগে বুঝলাম কমপ্লিমেন্ট ব্যাপারটা কি। যাই হোক, সো চলেন আমরা শুরু করি। সেন্টেন্স 5 প্রকার ছোটবেলা থেকে পড়তেছি, ক্লাস 2 থেকে। অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। সো এটা নিয়ে আর কথা বলার প্রয়োজন নাই।
অ্যাসার্টিভ সেন্টেন্স কারে বলে? আপনাদের পরীক্ষা অনেক সময় অ্যাসার্টিভ সেন্টেন্স কি এটা ডেফিনেশন আসে, তো আপনারা যদি বড় ক্লাসে পড়ছেন নিশ্চয়ই বাংলায় ডেফিনেশন আসবে না, ইংলিশে ডেফিনেশন আছে। সো যদি আসে তাহলে এইভাবে অ্যান্সার করতে হবে, এই জন্য এই ব্যাপারগুলো একটু পড়া জরুরি। আমি একটু পড়ে শোনাই। এ সেন্টেন্স দ্যাট মেক্স এ স্টেটমেন্ট অর অ্যাসারশন, ঠিক আছে, বিবৃতি, ইজ কল্ড অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। তার মানে বিবৃতিমূলক বাক্য, বিবৃতি যদি দেয়, ঠিক আছে, তাহলে যে সেন্টেন্স দিয়ে বিবৃতি বোঝায় সেটাকে আমরা বলি বিবৃতিমূলক বাক্য বাংলায়, ঠিক আছে, আর ইংরেজিতে সেটাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আবার দুই ধরনের, একটা হলো অ্যাফার্মেটিভ আর একটা হলো নেগেটিভ। অ্যাফার্মেটিভের সূত্র সাধারণত এসভিও, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে, যেমন আই ডু, লিখছে না এখানে ডু না, হ্যাঁ, আই হ্যাভ এ কার, ঠিক আছে, হি নোজ ইট ওয়েল, সেটা ভালোভাবে জানে, উই হ্যাভ এ গুড নেইবারহুড, ঠিক আছে। তাহলে এখানে সবগুলোতে দেখেন তো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইটা না, তাহলে এটাকে আমরা বলবো হলো অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে। আপনি এই অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলেই তো সেটা দুই ভাগের এক ভাগে চলে যাবে, হয় অ্যাফার্মেটিভ হবে না হয় নেগেটিভ হবে। সহজ কথায় এইটা লিখলে যদি আপনার এর মধ্যে নট না থাকে তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর যদি নট যুক্ত থাকে অক্সিলারি যোগ, মানে একটা অক্সিলারির সাথে যদি একটা নট যুক্ত থাকে এই সাবজেক্ট আর ভার্বের মাঝখানে এই জায়গাটাতে, তখন সেটাকে আমরা বলবো হলো নেগেটিভ সেন্টেন্স। যেমনটা নিচে বলতেছে যে আই ডু নট, এখানে খেয়াল করেন, আই ডু নট হ্যাভ এ কার, আগে বলতেছিলাম আই হ্যাভ এ কার, আর এখন আমি মাঝখানে এই যে আমি বলছিলাম সাবজেক্ট আর ভার্বের মাঝখানে অতিরিক্ত নিয়ে আসলাম একটা অক্সিলারি, ডু অক্সিলারি আর নট যোগ করলাম, তখন এটা কি হয়ে গেল? এটা নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আই ডু নট হ্যাভ এ কার, আগে বলছিলাম হি নোজ ইট, আর এখন বলতেছি হি ডাজ নট নোজ ইট। আগে বলতেছিলাম উই হ্যাভ এ গুড নেইবারহুড, এখন বলতেছি উই ডু নট হ্যাভ এ গুড নেইবারহুড, ঠিক আছে, এই হলো ব্যাপার। তাহলে এটাকে আমরা বলতেছি হলো নেগেটিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ বুঝলাম, নেগেটিভ, অ্যাফার্মেটিভ বুঝলাম, নেগেটিভ বুঝলাম। সো এখন ইন্টারোগেটিভ খুব দ্রুত এই ক্লাস শেষ করে দিব। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা দেখি কোন সেন্টেন্স সাধারণত আমরা একটু আগে দেখতেছিলাম না, যে আমাদের সাবজেক্ট এর মাঝখানে একটা অক্সিলারি থাকে, তারপরে বিহি, তারপরে অবজেক্ট, এরকম থাকে না, আমাদের কিসে থাকে? অ্যাসার্টিভ সেন্টেন্সে। অ্যাসার্টিভে কি থাকে? সাবজেক্ট, তারপরে অক্সিলারি, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, ঠিক আছে। আর যদি আমাদের কি হয় নেগেটিভ সেন্টেন্স হয়, তাহলে সাবজেক্ট এই অক্সিলারিটা পরে একটা নট যোগ হয়, এস ইউ এন ভি ও, এরকম একটা ব্যাপার হয়। এখন খেয়াল করেন, এ সেন্টেন্স দ্যাট জেনারেলি আস্কস কোশ্চেনস ইজ কল্ড অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে যে সেন্টেন্স দিয়ে সাধারণত কি জিজ্ঞাসা করা হয়, আস্ক কোশ্চেনস, কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, সেটাকে আমরা বলি কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। যেমন এক্সাম্পলটা কি, হু আর ইউ টকিং টু, ঠিক আছে, হু আর ইউ টকিং টু, অথবা আমরা বলতে পারি ইজ শি হোম। তাহলে খেয়াল করেন, আগে এইটা তো ছিল আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের হলো স্ট্রাকচার, তাহলে আমাদের ইন্টারোগেটিভ যখন হইলো তখন এইটা একটু চেঞ্জ হয়ে গেল না, তখন অক্সিলারিটা সামনে চলে আসলো না, তারপরে কি হলো, সাবজেক্ট হলো না, ঠিক আছে, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এরকম হয়ে গেল না। এখন এই ইন্টারোগেটিভ আবার দুই ধরনের, একটা হলো হ্যাঁ না প্রশ্ন, ঠিক আছে, যেটাকে আমরা বলি অক্সিলারি ভার্বের প্রশ্ন, ঠিক আছে, আর একটা হলো এই ডব্লিউএস প্রশ্ন, ঠিক আছে, ডব্লিউএস এর প্রশ্ন বা ডব্লিউএস ওয়ার্ডের প্রশ্ন। সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আগে ইউ এর যে জায়গাটা এইখানে ডব্লিউএস হয়, তো এই যে এসভিওটা ঠিক থাকে, এর আগে আপনি যদি এই ইন্টারোগেটিভ আমি এইখানে লিখি তাহলে বুঝতে পারবেন, মানে আর একটু দেখতে সুন্দর লাগে। আমার যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি কি হয়, অক্সিলারি ভার্বের ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, হ্যাঁ না প্রশ্ন হয়, এটাকে বলি হ্যাঁ না, ঠিক আছে, এটাকে কি বলি, এটাকে বলি হ্যাঁ না প্রশ্ন, ঠিক আছে, হ্যাঁ না প্রশ্ন। তাহলে হ্যাঁ না প্রশ্নের ক্ষেত্রে কি করি, হ্যাঁ না প্রশ্নের ক্ষেত্রে স্ট্রাকচারটা হলো এরকম, অক্সিলারি, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, লাস্টে জিজ্ঞাসা। আর এটা হলো কি, এটা হলো বিবৃতিমূলক উত্তর, ঠিক আছে, বা ডব্লিউএইচ কোশ্চেন। তাহলে ডব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে কি হবে, এখানে হবে ডব্লিউএইচ, তারপরে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, ঠিক আছে, সো ডব্লিউএইচ, তারপরে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। মানে স্ট্রাকচারটা কি বোঝাতে পারছি? এটা ডব্লিউএইচ এর ক্ষেত্রে শুরুতেও ডব্লিউএইচ থাকবে, আর ইন্টারোগেটিভে যদি হ্যাঁ না প্রশ্ন হয় তাহলে শুরুতে একটা অক্সিলারি থাকবে, ঠিক আছে। এই হলো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, ঠিক আছে। এখানে খেয়াল করেন, হু আর ইউ টকিং টু, ঠিক আছে, হু আর ইউ টকিং টু, ঠিক আছে, এখানে ডব্লিউএইচ এর পরে অক্সিলারিও, এখানে একটু সরি আমি একটু ভুল লিখছি, ডব্লিউএইচ এর পরে হলো আগে
ভার্ব মানে অক্সিলারি থাকে, ঠিক আছে? WH এর পরে আবার অক্সিলারি থাকে, ঠিক আছে? WH এর পরে কি থাকে? অক্সিলারি থাকে। হোয়াট ইজ ইওর নেম, ঠিক আছে? তাহলে এই আর কি, ঠিক আছে? সো এখানে তো সাবজেক্ট থাকে না, ঠিক আছে? এখানে তো সাবজেক্টটা বের করতে হয়, তো এই জন্য এখানে আর সাবজেক্ট থাকে না। তো এরপরে হলো ভি, তারপরে অবজেক্ট। ওকে, সো এই হলো ব্যাপার। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সের এটা মানে মনে রাখার মতো বা না বোঝার মতো কিছু নাই এখানে। ইম্পারেটিভ সেন্টেন্সটা দেখি। ইট ইজ এ কাইন্ড অফ সেন্টেন্স দ্যাট গিভস অর্ডার, কি করে? অর্ডার দেয়, তারপরে কি কমান্ড দেয়, আর কি করে? অ্যাডভাইস দেয়, অথবা অ্যান্ড এক্সপ্রেশন প্রপোজাল, ঠিক আছে? অথবা কি দেয়? প্রপোজাল দেয়, ঠিক আছে? অথবা কি করে? রিকোয়েস্ট করে, ঠিক আছে? তো এইগুলো যদি করে তাহলে সেটাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন উদাহরণ কি? লিভ দ্য প্লেস অ্যাট অনস, ঠিক আছে? এটা করে এটা ফাঁকা ছিল, অ্যাট অনস, ঠিক আছে? মানে এখনই এই জায়গাটা থেকে এই জায়গাটা ত্যাগ করো, ঠিক আছে? তারপরে অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এখন এটা খুব মজার, এটা শুরু হয় কি দিয়ে? এটা শুরু হয় ভার্ব দিয়ে, ঠিক আছে? তারপরে এটা কি হতে পারে? অ্যাফার্মেটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এটা শুরুতে আসলে ইউ ছিল, এই যে আমরা ধরেন সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে আমরা মৌলিক নিয়মটা দেখতেছিলাম, যে স্ট্রাকচারটা দেখতেছিলাম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এর যদি সাবজেক্টটা আমি মুছে দিই বা কেটে দিই তাহলে কি থাকে? ভার্ব আর অবজেক্ট থাকে না? তো এটাই হলো আমাদের সেই ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এইখানে যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা সবসময় ইউ থাকে, সাবজেক্টটার সময় কি থাকে? ইউ থাকে। যেহেতু ইউ থাকে তো ইউটা আমরা উচ্চ রাখতেছি, ইউটাকে আমরা উচ্চ রাখতেছি, ঠিক আছে? তাই আর কি এখানে তাই বলছি, অ্যাজ এ সাবজেক্ট দ্য সেকেন্ড পারসন ইউ স্টেজ ইনভিজিবল। এখন কথা হলো সবসময় কেন ইউ থাকে? সবসময় কেন ইউ এর দরকার? কারণ আপনি অর্ডার কি থার্ড পারসনকে করতে পারবেন? আপনি কমেন্ট কি থার্ড পারসনকে করতে পারবেন? অ্যাডভাইস, প্রপোজাল, রিকোয়েস্ট এগুলো কি থার্ড পারসনকে করতে পারবেন না নিজে করতে পারবেন? এটা তো আপনার সামনে যে থাকবে তাকেই করবেন, তাই না? মানে আপনার সামনে যে থাকবে তাকে তো আপনি ইউ বলে সম্বোধন করবেন অলওয়েজ, তাই না? তাহলে তো আর বারবার করে ইউ ডু ইট, ইউ এটা, ইউ লিভ দ্য প্লেস, ইউ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, এইভাবে তো আর বলার দরকার হয় না। আপনি বারবার করে ইউ তো আর বলার দরকারই নেই, ঠিক আছে? এই জন্য আমরা ইউ লিখতেছি না, আমরা শুধু ভার্ব আর অবজেক্ট লিখতেছি। এই হলো কথা। তো ইম্পারেটিভ সেন্টেন্স ক্যান বি নেগেটিভ টু, এটা কি হতে পারে? নেগেটিভও হতে পারে, ঠিক আছে? তো এই হলো কথা ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে আর কিছু না। এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি বলতেছি যে এক্সক্লেমেটরি সেন্টেন্স ডিক্লেয়ারস এ সিম্পল স্টেটমেন্ট বাট অলসো কনভেজ স্ট্রং ইমোশনস, ঠিক আছে? কি করে? স্ট্রং একটা ইমোশন দেয়, অর এক্সাইটমেন্ট, এন্ড এখানে এক্সাইটমেন্টটা প্রকাশ করে, এন্ড অলওয়েজ এন্ডস উইথ দ্য এক্সক্লেমেশন মার্ক, এবং শেষ হয় কি দিয়ে? এক্সক্লেমেশন মার্ক দিয়ে শেষ হয়, ঠিক আছে? তাহলে এখানে কি করে? এখানে কি কনভে করে? এখানে হলো ইমোশন গুলো কনভে করে অথবা এক্সাইটমেন্ট গুলোকে প্রকাশ করে, ঠিক আছে? সেগুলোকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। এটা সাধারণত শুরু হয় হট অথবা হাউ, এই দুটো শব্দ দিয়ে। কি দিয়ে? হট দিয়ে অথবা হাউ দিয়ে। যেমন হাউ পিসফুল দ্য সিনারিওস ইজ, ঠিক আছে? হাউ পিসফুল, তাহলে এখানে খেয়াল করেন হাউ পিসফুল। এখন দুইটার মধ্যে একটু কনফিউশন হতে পারে। ইন্টারোগেটিভও তো ডব্লিউএইচ দিয়ে শুরু হয়, আর এক্সক্লেমেটরি তো হট আর হাউ, এই দুইটার যে কোনো একটা দিয়ে শুরু হয়। তাহলে কিভাবে বুঝবো যে কোনটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আর কোনটা এক্সক্লেমেটরি সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে মানে বিশেষণসূচক চিহ্ন বসে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ সেন্টেন্স বসে। আচ্ছা, আর ওই যে ডব্লিউএইচ ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে ডব্লিউএইচ, এরপরে অক্সিলারি থাকে, এরপরে কি থাকে? অক্সি থাকে, এরপরে অক্সি থাকে। আর আমাদের এই যেটা মানে এক্সক্লেমেটরি যে ডব্লিউএইচ বা হট বা হাউ, এরপরে কি থাকে? এরপরে হলো অবজেক্ট থাকে, ঠিক আছে? তাহলে এই যে এরপরে কি থাকে? এরপরে অবজেক্ট থাকে। তো এখানে আসলে অনেক পার্থক্য, ঠিক আছে? সো এটা মনে রাখবেন। তারপর বলছে ব্রাভো, ঠিক আছে? সাহস বোঝাইতে এলাস, হ্যাঁ, হুররে, ও এটসেট্রা ক্যান অলসো বি ইউজড টু বিগিন দ্য সেন্টেন্স। এগুলো শুরুতে এগুলোও অনেক সময় বসে, এটা আপনারা খেয়াল করছেন। ব্রাভো, ঠিক আছে? ব্রাভো লিখে এরকম একটা কমা দেয়, দিয়ে লেখে হাউ, আর তারপরে ধরেন হোয়াট এ উইন, ঠিক আছে? হোয়াট এ উইন বা হোয়াট এ সেলিব্রেশন, ঠিক আছে? হোয়াট এ রেজাল্ট, এইটাই। তো এর আগে এইগুলা বসে, এলাস বা হুররে, হ্যাঁ, মানে খারাপ হইলে আল্লাহ, এরকম ব্যবহার হয়, এই আর কি। সো এরপরে লাস্ট এইটা বলে শেষ করব ক্লাস। এটা হলো অপারেটিভ সেন্টেন্স। অপারেটিভ সেন্টেন্স কি? এ টাইপ অফ সেন্টেন্স দ্যাট এক্সপ্রেস এ উইশ, কি করে? উইশ বোঝায়, অথবা ডিজায়ার বোঝায়, অথবা প্রেয়ার বোঝায়, ঠিক আছে? অর কজ ইজ কল্ড দ্য অপারেটিভ সেন্টেন্স। এটার উদাহরণ কি? মে গড, সাধারণত এই যে মে দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? মে গড, মে আল্লাহ, ঠিক আছে?
এইগুলা দিয়ে শুরু হয় এবং এখানে তার কাছে কিছু চাওয়া হয়, ঠিক আছে, কিছু উইশ করা হয়। মে গড ব্লেস ইউ, আমাদেরকে অনেকদিন বাঁচিয়ে রাখো, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, ঠিক আছে, আমাদের প্রেসিডেন্টের দীর্ঘায়ু দাও, হ্যাঁ, এই আর কি। সো এখানে তাই বলতেছে বেসিক্যালি স্টার্ট উইথ মে বাট সামটাইমস মে স্টেটস হিডেন, অনেক সময় মেটা হিডেনও থাকতে পারে। সিম্পল স্ট্রাকচারটা কি, মে বা উইশ বা হোপ প্লাস অ্যাসার্টিভ। তাহলে শুরুতে কি থাকে, শুরুতে হয় মে থাকে, নাই উইশ থাকে, নাই হোপ থাকে, আর তারপরে হলো অ্যাসার্টিভ। তার মানে এই যে মে শব্দটা থাকলো, ঠিক আছে, মে গড বা মে আল্লাহ যেটাই হোক এটা বসলো, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এখানে অ্যাসার্টিভ বলতে তাই বলতেছে, সাবজেক্ট পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেভাবে হয় তাই, ঠিক আছে। এই দেখেন গড ব্লেস ইউ, তাহলে গডটা কি, এখানে সাবজেক্ট, এই ব্লেসটা কি, ব্লেস হলো ভার্ব, আর ইউটা কি, এটা হলো অবজেক্ট। মানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা ঠিকঠাক আছে। এর আগে শুধু একটা যোগ হয়েছে কি, এর আগে যোগ হয়েছে মে শব্দ, ঠিক আছে। এবং এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে উইশ বোঝাচ্ছে, ডিজায়ার বোঝাচ্ছে, প্রেয়ার বোঝাচ্ছে, এই হলো কথা, ঠিক আছে। সো এই পর্যন্ত আজকের ক্লাস। আমার একদম ঘুমে চোখ ভেঙে আসতেছে, বুঝছেন। সো যাই হোক, অনেক পরিশ্রম গেছে আমার, লাস্ট উইকটাতে অনেক পরিশ্রম গেছে। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন জিজ্ঞাসা করেন, না হলে এই পর্যন্ত রাখবো।